তাহলে আমরা আগের দিন কি কি পড়েছিলাম? মঙ্গল, বুধ, বৃহস্পতি, তাই তো? হ্যাঁ। হ্যাঁ ম্যাম। তাহলে এবার আমরা একটু বৃহস্পতির কয়েকটা কারকত্ব জেনে নেব। বলুন, কেউ একজন বলুন বৃহস্পতির কয়েকটা কারকত্ব আমাদের জানান। ম্যাম, শিক্ষক বা টিচার, একদম। আর? বিধানসভা, লোকসভা, এমএলএ, এমপি, বাহ, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। খুব ভালো। আচ্ছা, ও তো পল্লবী বেশ অনেকগুলো বললো। এবার আমি বৃহস্পতি সম্পর্কে আমাদের সাধারণ জীবনে রিলেট করে এরকম কয়েকটা কারকত্ব অন্য কেউ বলুন। লোকসভা, বিধানসভা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বাদ দিয়ে সাধারণ জীবন। বৃহস্পতি তো জ্ঞানের কারক। যেমন হুম। গুরু, মন্ত্রদ্রষ্টা, ঋষি। একদম। হ্যাঁ। এবং সাধারণ জীবনে আমাদের গুরু ভজন। না, একদম। এটা হবে না। মানে নিরপেক্ষ, ক্ষমা, অভিজ্ঞতা, হ্যাঁ। বেশ। আমি বিবেকবান মানুষ, ইন্দ্রিয় অনুভব, সত্যবাদী মানুষ, তারা এক, সুখ। ঠিক। আচ্ছা, আমরা আগের দিন পড়েছিলাম যে বৃহস্পতি প্রভাবিত ব্যক্তিদের কিছু বৈশিষ্ট্য, কিছু মানুষকে আমরা দেখলে বুঝতে পারবো যে এই ব্যক্তি হচ্ছে বৃহস্পতি প্রভাবিত। সেই মানুষগুলোকে ঠিক কেমন দেখতে হয় বৃহস্পতি প্রভাবিত মানুষ? ম্যাম, বৃহস্পতির মোটা হবে। জাতকেরা বুক চিতিয়ে হ্যাঁ, হাঁটে, একটু বলুন। একটু একটু মোটা হয়। হ্যাঁ। লগ্নে অবশ্য থাকলে হ্যাঁ, হ্যাঁ। বুক চিতিয়ে হাঁটে, এটাই বলেছিলেন মেনলি। হ্যাঁ, হ্যাঁ। আর একটা দুটো। মাথার চুলের আধিক্য কম থাকে। ঠিক। আর সব থেকে একদম এদের প্রধান মধ্যে জ্ঞানের প্রকাশ থাকবেই। একদম, সে যদি ব্যক্তিত্ব যেই রিক্সাওয়ালা থাকে প্রফেশনে হয় প্রথমে। থাকুক, একেবারেই। কথা বললে বোঝা যাবে জ্ঞানী ব্যক্তি। একদম একদম, এটাই হচ্ছে আসল বৃহস্পতির সঙ্গে জ্ঞান। সেই মানুষটা যে প্রফেশনেই থাকুক না কেন, তার কথাবার্তার মধ্যে কিন্তু জ্ঞানের ঝলক একটা অবশ্যই থাকবে। এই জ্ঞানী ব্যক্তিটাকে কিন্তু বৃহস্পতির সঙ্গে রিলেট করবো আমরা। বেশ। ঠিক আছে, বৃহস্পতি নিয়ে আমরা জানলাম। বৃহস্পতি কোন কোন ধরনের জীবিকা নির্দেশ করে? আরেকজন বলুন, তনুশ্রী বলুক। হ্যাঁ ম্যাম। হ্যাঁ। এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, শিক্ষক, রাষ্ট্রপতি। বেশ। আর মূলত তাহলে ওই সাধারণ জীবনে যদি আমরা যাই, তাহলে হুম, শিক্ষকতা প্রফেশনের সঙ্গে যারা আছেন তারাই হুম। হচ্ছে বৃহস্পতি। খুব ভালো কথা। তাহলে এরপরে আহ চলে আর যাই মেন আমরা। হচ্ছে পুরোহিত, ম্যাডাম, পুরোহিতটা তো হ্যাঁ, একদম পুরোহিত, আমাদের গৃহ পুরোহিত থেকে শুরু করে মন্ত্রী পুরোহিত, যত পুরোহিত আছেন তারা। ঠিক। সবাই একদম। বৃহস্পতির। আচ্ছা, তাহলে এরপরে আমরা চলে যাই একটু বুধের কাছে। রূপ প্রামাণিক, আপনি বলুন বুধের কয়েকটা কারকত্বের কথা বলুন। আছেন? রূপ রূপ প্রামাণিক আছেন? কোনো কারণে নেই, তাহলে যোগীরাজ বাবু বলুন বুধের কারকত্ব কয়েকটি। উনিও কথা বলছেন না। তাহলে বাকি যে বলতে চাইছেন সে বলুন বুধের কয়েকটি ম্যাম, কারকত্ব। বলবো? হ্যাঁ, অবশ্যই বলবেন। ম্যাডাম, বলবো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, অপরাজিতা বলুক। অপরাজিতা এখনো বলেননি, উনি বলুক। হ্যাঁ, নিরহংকার, তাদের অহংকার থাকবে না, সরলতা, বহুমুখিতা, এবং সে বাক্যে পটু হবে, মানে বাকপটুতা তার থাকবে, সরলতা থাকবে, এবং বুদ্ধি থাকবে, ছাত্রকুল, বই, অনুকরণ প্রিয়তা, মুখস্থ হ্যাঁ। বিদ্যায় ভালো, এগুলো বুধ ইন্ডিকেট করে। বেশ। আরো একজন বলুন। সাধারণভাবে বুধ বলতেই আমাদের প্রথম মাথায় কি আসে? অন্য একজন, রিমা দে সরকার বলুন, বুধের সম্পর্কে কিছু জানি আপনার থেকে। রিমা আছেন? ম্যাম বলবো? হ্যাঁ, ম্যাম ম্যাম, বলবো? বলবো? পার্থবাবু বলুন। বুধ বলতে ইন্টেলিজেন্সিকে বুঝি, এবং বালক সুলভ আচরণ, ব্যবসা বাণিজ্য, এগুলো বুধ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, একটা জিনিস আমরা প্রথমে শিখেছিলাম নাকি আপনাদের শেখায়নি? সন্ন্যাসীরা আপনাদেরকে শেখায়নি, যাই হোক। তো বুধ বুধ তো বলতে আমরা, বিদ্যার কারক মেনলি। আর কে বলছেন কলেজের বলুন, বিদ্যা যেটা, আর একটা দুটো। স্কুল কলেজের বিদ্যা যেটা, তার কারক হচ্ছে বুধ। হ্যাঁ, মূলত হচ্ছে আর বুদ্ধি, যেটাকে আমরা আলোচনা হ্যাঁ, করছিলাম। বুদ্ধি। ওর কথা হচ্ছে হুম। বোধ, বুদ্ধি। বোধ থেকে হ্যাঁ, বুধের বৃহস্পতি উৎপত্তি যেমন হয়েছে। জ্ঞানের কারক,
একদম তেমনি হচ্ছে বিদ্যার কারক। ঠিক। আর একজন কেউ বলুন, এই বুধ কোন কোন প্রফেশনকে ইন্ডিকেট করে, কোন ধরনের জীবিকা বুধ দিয়ে থাকে? বলুন কেউ, কে আছে? বলবো। হ্যাঁ বলুন। বই বিক্রেতা, লেখালেখির কাজ, কেরানি, হুম, তারপরে বক্তৃতা দেয়া। ঠিক, খুব ভালো। ম্যাম হিসেব ব্যবসা তো নিকেশ হবে। করা, হ্যাঁ ব্যবসা, হিসেব নিকেশ। একদম ব্যবসার কারক গ্রহ বুধ, হ্যাঁ। ব্যবসা একেবারেই তাই, ব্যবসা শুক্র এবং বুধ দুজনেই হচ্ছে ব্যবসা দিকটা দেখে। ব্যবসায়ী হতে গেলে বুদ্ধিমান হতে হয়, বুদ্ধিমান না হলে ব্যবসায়ী আহ, সে সাকসেসফুল হতে পারবে না। যতই টাকা নিয়ে সে ব্যবসায় নামুক না কেন, যদি সঠিক বুদ্ধি তার না থাকে, ব্যবসায় লাভবান কিন্তু হতে পারবে না। শুধু বুদ্ধি নয়, বুদ্ধি এবং বাক চতুরতা। আপনারা খুব ভালোভাবে জানবেন, মেয়েদের কথা বলছি বিশেষ করে, যে শপিং যখন আমরা করতে যাই, শপিং মলগুলোয় না, সাধারণ দোকানে, যেমন জামা কাপড় যখন কিনতে যাই, তো তাদের যে কথা, তাদের কথাতেই কিন্তু আমরা অর্ধেক জামা কাপড় কিনে নিয়ে চলে আসি। তারা আমাদের এত রূপবতী, এত সুন্দরী, এত অপ্সরা বানিয়ে দেয় যে সে আর জামা কাপড় না নিয়ে আমরা আসতে পারি না। এই যে বাক চাতুর্য, ঠিক কোন কথাটা বললে উল্টো দিকের মানুষটা গলে একদম মানে জমে ক্ষীর হয়ে যাবে আর গলে জল। বরফ হয়ে যাবে, এই বিষয়টা কিন্তু থাকতে হবে। আপনি ব্যবহার, এই যে ব্যবহারের মধ্যে যথেষ্ট বুদ্ধি থাকলে তবে তার ব্যবহারের মধ্যে সামঞ্জস্যতা থাকে। তো কোনখানটায় ঠিক কি ব্যবহার করলে আমি আমার কার্য উদ্ধার করব, এইটা কিন্তু বুধের দেওয়া। বাক্য, বাক্যটাও বুধের। এবার এই বাক্য কেমন হবে, মিষ্ট হবে না টক হবে না ঝাল হবে সেটা পরের কথা, কিন্তু কি ধরনের বাক্য আমরা প্রয়োগ করে কার্য হাসিল করব, এটা কিন্তু একেবারেই বুধ। বেশ, বুধের জানলাম। আচ্ছা বুধ, আমরা একটা রিলেশনশিপ নিয়ে বলি। যেমন বৃহস্পতি দিয়ে আমরা গুরুকে চিনি, বুধও তেমনি কিছু রিলেশনশিপ বোঝায়। সেটা কি আমি জানিয়েছি? ছাত্র জীবন, ছাত্র জীবন। ছাত্র জীবন। আর একটি হচ্ছে প্রেমিক বা প্রেমিকা। আমরা যে প্রেমিক প্রেমিকার বিচার করি, আমরা যখন চার্টে বিচার করব প্রেমিক এবং প্রেমিকা, এই প্রেমিক প্রেমিকাটাকে কিন্তু বুধ দ্বারা, প্রেমের কারক গ্রহ কিন্তু শুক্র, কিন্তু প্রেমিক প্রেমিকা সেটা কিন্তু বুধ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে। আচ্ছা, কিছু খাদ্যদ্রব্য বৃহস্পতির এবং বুধের, বলুন কোন কোন খাদ্যদ্রব্য বৃহস্পতি এবং বুধ ইন্ডিকেট করে? ম্যাম বৃহস্পতি হলো যে কোনো তৈলাক্ত খাবার, মাখন, ঘি, তারপরে হচ্ছে গিয়ে আলু। কিন্তু রেস্টুরেন্টের যে আলু সেইটা বৃহস্পতি নির্দেশ করে না, ওটা রাহু নির্দেশ করে। হুম। আমাদের বাড়িতে ব্যবহৃত আলুটা হচ্ছে গিয়ে বৃহস্পতি নির্দেশ করে। আর বুধ হলো গিয়ে সবুজ শাক সবজি, এইগুলো হচ্ছে গিয়ে বুধ নির্দেশ করে। আচ্ছা, বিরিয়ানির আলু শুধু রাহু নয়, কিন্তু রাহু শুক্র, হ্যাঁ। আচ্ছা। রাহু মাংসটাকে নির্দেশ করে, যখনই কাঁচা মাংস সেটা হচ্ছে মঙ্গল, কিন্তু যেই মাংসের মধ্যে মশলা গন্ধ ইত্যাদি ঢুকে গেল তখন সেই মাংসটা হয়ে গেল রাহু। আর যে আলুটা আমরা নর্মালি খাচ্ছি সাধারণ প্রতিদিনের জীবনযাপনের যে আলু, ওটা বৃহস্পতি, কিন্তু যখনই আলুটা গন্ধযুক্ত হয়ে গেল, বিরিয়ানির আলুর মধ্যে মেন কি থাকে? আতরের কিছু ফ্লেভার, কিছু মশলার ফ্লেভার, এছাড়া তো আলুর আর কিছু থাকে না। আর যেহেতু ওই মাংস চাল ইত্যাদির সঙ্গে রান্না হয়, তাদের একটা টেস্ট পাওয়া যায়। কিন্তু মূলত একটা আলু, এটা বিরিয়ানির, এটা আমরা চিনবো কিভাবে না খেয়ে? শুধুই তার গন্ধের দ্বারা। তাই আলু যখন গন্ধযুক্ত হয়ে যাচ্ছে তখন সে হচ্ছে শুক্র, আর মাংস যখন মশলা এবং ফ্লেভার দিয়ে রান্না হয়ে যাচ্ছে তখন সেটা রাহু হয়ে যাচ্ছে, আর কাঁচা মাংস হচ্ছে মঙ্গল। তাহলে এটা আমরা জানলাম। আচ্ছা, ম্যাম, আহ, একটা প্রশ্ন করব। ম্যাম হ্যাঁ বলুন। বলছি, বৃহস্পতির যে শরীর খারাপ গুলো বলেছিলেন, লিভারের সমস্যা, জন্ডিস, থাইরয়েড, হুম, কিন্তু বুধের ক্ষেত্রে কি হবে? নার্ভ, সমস্ত নার্ভের সমস্যা, তোতলামো, কথা বলতে গেলে, যাতে আমি এটা বলেছিলাম, যত হ্যাঁ হ্যাঁ রকম হ্যাঁ, হঠাৎ কথা নার্ভের বলতে না সমস্যা, পারা, নার্ভের স্কিনের রোগ হয় প্রবলেম। না, আচ্ছা, নার্ভের রোগ এবং স্কিনের রোগ, এগুলো হচ্ছে বুধ দিয়ে থাকে। নার্ভাল ঠিক আছে। সিস্টেমে যত রকম সমস্যা আছে। ম্যাম, হ্যাঁ বলুন। ম্যাম মির্গি রকম হবে। ওরা তো নার্ভের থেকেই আসে। যত রকম নার্ভে যা যা প্রবলেম থেকে যা যা রকমের রোগ হতে পারে নার্ভ থেকে, সব কটাই। ঠিক আছে। আচ্ছা তাহলে বুধের খাবার দাবার নিয়ে একটু বলে দিন কেউ, শিবানী দাস বলুন। ম্যাম বলবো। হ্যাঁ হ্যাঁ, যোগরাজ সবুজ বলুন বলুন। শাকসবজি। ম্যাম সবুজ শাকসবজি। আচ্ছা, ওই শর্টে বললে হবে না, একটু করে বিস্তারিত, সবুজ শাকসবজি আর? আর ম্যাডাম ভাবে যাই না।
আর তো বিশেষ সেদিন বলা হয়নি ম্যাম। হ্যাঁ, সবুজ আপনি যেন শাকসবজি সবুজ যত, শাকসবজি বলেছিলেন তো। হ্যাঁ যত রকম সবুজ খাবার আর কি, হ্যাঁ, এবং সেটা যত যদি, সবুজ সবজি। হ্যাঁ সবুজ শাক, সবুজ সবজি, সবুজ ফল, সাথে ধরুন কোনো ছোট্ট, আমরা চকলেট নয়, লজেন্স চিনি না যেটাকে চুষে চুষে খাওয়া? যদি কোনো সবুজ লজেন্স, সবুজ, সবুজ জামা। হ্যাঁ সবুজটাকে ইন্ডিকেট করে যা কিছু সব হচ্ছে বুধ। সবুজ লজেন্স এটা একটা ভালো রেমেডি। যাদের কিনা বুধের সমস্যা আছে, তারা ছোট বাচ্চাদের মধ্যে ওই সবুজ লজেন্স আছে যেগুলো, পালস, এ ধরনের জিনিসপত্র যদি আপনারা দান করেন, দান বলবো না মানে খাওয়ান আর কি, তাহলে বুধ আর কি অ্যাক্টিভ হয় ছোট আর বাচ্চাদের। সবুজ মুগও হতে পারে, সবুজ হ্যাঁ মুগ, সবুজ মুগ যত যেটা রকম, ওই যে, আহ, হ্যাঁ। সবুজ মুগ, সবুজ মটরের দানা, সবুজ শাক, সবুজ সবজি, সবুজ ফল, হুম, সবই কিন্তু যখন একটা পেয়ারা, কাঁচা পেয়ারা যেটা সবুজ থাকছে, তখন না ওই পেয়ারাটা থাকছে বুধের, কিন্তু এই পাকা পেয়ারাটা যখন পেকে গিয়ে হলুদ হয়ে যাচ্ছে, ওটা আবার হয়ে যাচ্ছে বৃহস্পতির। তো এই এই জিনিসগুলো আস্তে আস্তে শিখে যাবেন। আচ্ছা, বুধ হলো, রবি, বৃহস্পতি হলো, আমরা রবির থেকে কিছু রিলেশনশিপ, মঙ্গল আছে, মঙ্গল থেকে আমরা কি কি রিলেশনশিপ জেনেছিলাম, মঙ্গল কোন কোন সম্পর্ককে ইন্ডিকেট করে মঙ্গল তো বলেছিলাম? হচ্ছে মঙ্গল কারক গ্রহ। ভাইকে ইন্ডিকেট করে, এবং ফিমেল চার্টে হাইকে। হ্যাঁ, ভাই, এবং যে মানুষগুলোর সঙ্গে আপনার ঝগড়া অশান্তি হলো, ঝগড়া অশান্তির পরে যে শত্রুতাটা হয়ে গেল, সেই মানুষগুলো কিন্তু মঙ্গল নির্দেশ করে। মূলত ভাই, ভাতৃকারক গ্রহ হচ্ছে মঙ্গল। হুম। আচ্ছা, মঙ্গলের কিছু রোগ ব্যাধির কথা কেউ বলতে পারবেন? ম্যাম, মঙ্গল, ফিমেল চার্টে তো হাজবেন্ডকেও হাজবেন্ড, রিপ্রেজেন্ট করে না? হ্যাঁ ফিমেল চার্টে হাজবেন্ড, ব্লাড রিলেটেড ইস্যু। হ্যাঁ হাজবেন্ড কেমন হবে হ্যাঁ, সেইটা মঙ্গল আমরা মেনলি। বিচার করবো মঙ্গল থেকে। ম্যাম বলুন। হ্যাঁ, ম্যাম ওয়াইফ। ওয়াইফ, ব্লাড ব্লাড রিলেটেড ইস্যু দেবে, দুর্ঘটনা শুনুন দুর্ঘটনা ওয়াইফ, ঘটাবে, এটা মঙ্গলের কারক হবে। আচ্ছা আর ইসে মঙ্গল থেকে আমরা কোন কোন রোগ সম্পর্কে জানতে পারবো, কি কি ম্যাম রোগ? ব্লাড শল্য রিলেটেড ইস্যু। চিকিৎসা, রক্তচাপ জনিত ব্লাড সমস্যা, সমস্যা। একজন দুর্ঘটনা। বলুন, একজন শুনুন না, এই বলার আগে একটু বলবেন, আমি বলবো, এটা বললে খুব ভালো হয়, তাহলে একজন বলবে বাকিটা শুনবে, হ্যাঁ বলুন, একজন বলুন। আচ্ছা, সরি 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 ম্যাম। ইটস ওকে, এটা মানে এমন সবাই মিলে বললে তো কেউ শুনতে পায় না, আমিও বুঝতে পারবো না। ঠিক আছে, কে বলবেন তাহলে? পার্থবাবুই বলুন, বলছেন যখন বলুন। মঙ্গল যে রোগগুলো দিয়ে থাকে, কোন ধরনের রোগ দেয়? এবার তো পার্থবাবুও বলছেন না, তাহলে আর কেউ বলুন। বলবো ম্যাম? হ্যাঁ বলুন। মঙ্গল থেকে যে রোগগুলো হয়: রক্তচাপ জনিত সমস্যা, হুম, দুর্ঘটনা, হুম, রক্তপাত, শারীরিক আঘাতে যে রক্তপাত হয়, পারিবারিক অশান্তি, বিবাহের সমস্যা, এগুলো। অ্যানিমিয়া যাদের হয়, যাদের রক্ত অল্পতার হ্যাঁ। সমস্যা দেখা দেয়, শরীরের মধ্যে হিমোগ্লোবিনের ঘাটতি থাকে, হ্যাঁ এই হুম। ধরনের রোগ কিন্তু মঙ্গল দিয়ে থাকে। তারপরে কিন্তু ম্যাডাম, মঙ্গল উচ্চে থাকলেও তো এই রোগটা দিতে পারে। সেটা মানে, এখনো পর্যন্ত আমরা ওইভাবে বিচার করতে তো শিখিনি। এই সঙ্গে ভাবটা হুম রিলেট করতে হবে, যে মঙ্গল আমাদের কোন ভাবে আছে। আমরা যখন আরেকটু পড়াশোনায় বড় হব, তখন আমরা বুঝতে পারবো যে কি ভাবে বিচার করা হয়, উচ্চ হওয়ার পরেও কেন হলো, মানে নিচু হওয়ার পরেও কিভাবে কি বিচারটা হয়, সেটা এখনো হুম হুম। আমাদের পড়ার বিষয়বস্তু না। মঙ্গলের আচ্ছা আধিপত্যের মধ্যে আমরা এখন থাকবো, যেটুকু শিখছি সেটুকুনি আচ্ছা আলোচনা করবো, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, হুম। তো যাই হোক, মোটামুটি আমাদের, ম্যাডাম একটা জিজ্ঞাসা ছিল। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, বলছি যে সবুজ শাকসবজি বা সবুজ কিছু যদি দান করি, সেটা কি একমাত্র বুধবারেই, না যে কোনো দিন করা যেতে পারে? যে কোনো দিন সবুজ ওকে। শাকসবজি, যদি বিশেষ করে দানের কথা বললেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দান করলে বুধবার করবেন, কারণ ওকে, বুধবারের ঠিক। বার অধিপতি হচ্ছে বুধ, সেদিন হচ্ছে দানের ক্ষেত্রে আপনি বুধবার করবেন। বাকি যদি আপনি খাদ্য গ্রহণের জন্য ভাবেন, তাহলে সেটা যে কোনো দিন। হুম, দান ওকে। করতে পারেন আপনি সবুজ শাকসবজি, সবুজ মুগ, সবুজ মুগ যেটাকে বলা হয়, ওই ডালটা যেটা কালো নয়, হ্যাঁ কালো কলাইয়ের ডাল একটা আলাদা হয়ে যায়, সেটা কিন্তু আবার বুধ রিলেট করে না, যেটা সবুজ থাকবে ওই ডালটা কিন্তু আপনি দান করতে পারেন। এখন ম্যাম, মুগ শ্রাবণ মাস কলাই। চলছে, হ্যাঁ, মুগ কলাই। হ্যাঁ মুগ কলাই, কিন্তু যেটা সবুজ থাকবে মুগ কলাইটাই আর সবুজ। কালোটা হচ্ছে বিহি কলাই। হ্যাঁ হ্যাঁ, কালোটা অনেকে গুলিয়ে ফেলেন এই ডালের সঙ্গে।
আর একটা জিনিস, এখন শ্রাবণ মাস চলছে, দাদাদের জন্য বলছি, সেটা হচ্ছে সবাইকে, বাড়ির মানুষজনকে সবুজ চুড়ি কিনে দিন। বুধও ভালো হবে, শুক্রও ভালো হবে। এটা এখন সবাই পড়ছে সবুজ চুড়ি। খুব ভালো একটা রেমেডি, সবুজ চুড়ি কিনে দিন বাড়ির মানুষজনের। সেটা গিন্নিকেও দিতে পারেন, বা আপনার পছন্দের মানুষকেও দিতে পারেন। এটা কিন্তু একসঙ্গে বুধ এবং শুক্র দুটোই। আপনিও তো পড়েছেন ম্যাডাম, দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, আমিও করেছি। আমাকে আমার মানুষকে গিফট করেছে। তো যাই হোক, এটা কি আসলে আহ, খারাপ নয়, এটা আমাদের বাঙালি কালচার না হ্যাঁ, হলে ছোট ছোট জিনিসপত্র না আমরা হলে যখন গ্রহণ করছি, আমরা কিছু ছাড়ছি, এগুলো যদি ছোট ছোট জিনিসপত্রের জন্য আমাদের মধ্যে যে আধ্যাত্মিকতার ফিলিং, এই যে শ্রাবণ মাসটা মনে করে দেখুন, আমরা যারা 80s এর শেষের দিকে 90s জন্মগ্রহণ করেছি, আমরা ছোটবেলায় এত শ্রাবণের আধিক্য দেখিনি, কিন্তু কিন্তু ইদানিং কালে শ্রাবণের যে পরিমাণ রমরমা, সেটা কিন্তু কেবলমাত্র সোশ্যাল মিডিয়া এবং এমপি ইউপি এদের যে কালচারটা সেটা এদিকে চলে এসেছে, তাই তো এই যে এখন তো সবুজ চুড়ি। এখন তো ইউটিউবে হ্যাঁ, ইউটিউবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পুজো রোজই দেখাচ্ছে একদম। একদম। এবার এই সবুজ চুড়িটা, এই সবুজ চুড়ির কারণে যদি একটু প্রেম ভালোবাসা বাড়ে, যদি একটু আধ্যাত্মিকতার হ্যাঁ, ফিলিংসটা বাড়ে, ক্ষতি নেই তো। সমস্যা কি? একটু না, সবুজ চুড়িতে এত বিতর্ক বাঁধিয়ে তো লাভ নেই। সবুজ চুড়ি কি, না। সবুজ চুড়ি কেন, আর বাচ্চাদের প্রিয় শিবকে আকাশ পুজো চুড়ি। করা তো কোনো অবস্থাতেই খারাপ নয়। একেবারে। তো এই একটা সবুজ চুড়ি কিনে দিতে হবে আমার বাড়ির মানুষটাকে, এই অনুভবটা নিয়ে একজন মানুষ দোকানে গিয়ে দুটো সবুজ চুড়ি কিনবে, সেই দিন যে তার মনের মধ্যে কত একটা ভালো পজিটিভিটি তৈরি হয়, এই একটা সবুজ চুড়ি বাড়িতে যে কতটা প্রেমের মহল সৃষ্টি করতে পারে, এবং সেই একটা সবুজ চুড়ি আগামী এক সপ্তাহ ঘরে যদি শান্তি এনে দেয়, এ ভীষণ ভালো রেমেডি, অবশ্যই করা যেতে পারে, তাই নয়? সবাই করবেন। আচ্ছা, সেটাই। আজকে তাহলে আমরা চলে যাব হচ্ছে শুক্র, এই প্রেম ভালোবাসার থেকে চলে এলাম শুক্রের কারকত্ব নিয়ে আমরা শুরু করব। শুক্র জগতের সমস্ত সৌন্দর্য এবং সমস্ত প্রেমের কারক গ্রহ হচ্ছে শুক্র। যেখানে যেখানে সৌন্দর্যের বিকাশ, যাকে আমরা সুন্দর বলি, সেটা বাহ্যিক হোক, আন্তরিক হোক, যেখানে সুন্দরের উপস্থিতি সেখানেই হচ্ছে শুক্রের উপস্থিতি। সেটা ফুল হতে পারে, সেটা আহ প্রাকৃতিক সৌন্দর্য হতে পারে, সেটা কোনো মানুষের সৌন্দর্য হতে পারে, রূপ লাবণ্য হতে পারে, কোনো ভাস্কর্য হতে পারে, কোনো চিত্র সৌন্দর্য হতে পারে। সৌন্দর্য যেখানেই যাবে, যেখানেই সৌন্দর্য কথাটা আসবে, সেই সমস্ত সৌন্দর্যের কারক হচ্ছে শুক্র গ্রহ। এবং সাথে প্রেম, প্রেম বলতে যেটা প্রকৃত প্রেম, যে প্রেমের মধ্যে কোনো খাত নেই, যে প্রেমের মধ্যে কোনো রকম উদ্দেশ্য নেই, যে প্রেমের মধ্যে আছে সম্পূর্ণ সমর্পণ এবং একেবারেই মানসিক বন্ধন, সেটা ঈশ্বরের প্রতিও, যদি আমরা ঈশ্বরের প্রতি যে প্রেম আমাদের থাকে, সেই প্রেমটাও কিন্তু শুক্রই নির্দেশ করে। তাই যত শুদ্ধ প্রেম আছে বর্তমানের জেনারেশনদের যে প্রেমটা, এরা প্রাথমিক প্রেমটার পরে গিয়ে এরা যখন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে, এদের প্রেমের ভীষণ কয়েকটা কয়েকটা ধাপ। ফেসবুকে দেখি বেঞ্চ ক্রাম্বিং, আরো কি সব আছে কামড়া কামড়ি, এগুলোর নামও সঠিকভাবে জানি না। এই ধরনের প্রেম নয়, মানে সিচুয়েশনশিপ নয়, প্রেম যেখানে একদম অন্তরস্থ, যেখানে আত্মার সঙ্গে আত্মার কানেকশন, সেই প্রেমটাকে নির্দেশই করে হচ্ছে শুক্র। তো এই শুক্রের জন্যে ধাবমান যুগ যুগ ধরে মানুষ, শুক্র যেমন প্রেম, আর যেমন প্রেম, সৌন্দর্য এবং সম্পদ মানুষের জীবনের প্রাথমিক চাহিদা। মানে একেবারেই মানুষের যদি খাদ্য বস্ত্রের সংস্থান হয়ে যায়, তারপরেই মানুষ যে জিনিসপত্রগুলোর জন্য একেবারে আকুল বিকুল থাকে, সেই জিনিসের মধ্যে সম্পদ, প্রেম এবং সৌন্দর্য, এই তিনটে জিনিসের জন্যই কিন্তু মানুষ হচ্ছে আকুল থাকে। একটা মানুষের ধরুন একটা পা কাটা পড়েছে, তথাপি তার সম্পদের প্রাচুর্য আছে এবং তাকে ভালোবাসার মানুষ আছে, এবং তাদের সম্পর্কের মধ্যে সৌন্দর্য বোধটা আছে, সে কিন্তু সুখী, তার কিন্তু দুঃখের জায়গা নেই, পা কাটা পড়েছে তথাপি। কিন্তু একটা মানুষের জীবনে ধরুন সম্পদের প্রাচুর্য তো আছেই, কিন্তু ভালোবাসা নেই, কিন্তু জীবনে সৌন্দর্য নেই, সেইখানে কিন্তু সুখ নেই। তাই প্রাথমিকভাবে খাদ্য বস্ত্রের পর, মানে যে জিনিসগুলোর জন্য যুগের পর যুগ মানুষ যার পিছনে ছুটেছে, সেই জিনিসের কারুকত্ব হচ্ছে শুক্রের, সৌন্দর্য, সম্পদ এবং ভালোবাসা বা প্রেম।
দিনের বেলার, ভোরের বেলার আর কি শুকতারা, আর রাতের বেলার যে সন্ধ্যা তারা, সন্ধেবেলার যে সন্ধে তারা, এই দুটো মূলত এক, আমরা ছোটবেলায় ভূগোলে পড়েছি। এবং আজ থেকে 2500 বছর আগে গ্রিক দার্শনিক কিন্তু এই সত্যতা দাবি করেছিল যে শুক্র এবং শুকতারা এরা দুজনই হচ্ছে এক। সমস্ত মানে যতগুলো তারা আছে তাদের মধ্যে সব থেকে উজ্জ্বল হচ্ছে এই শুক্র গ্রহটি। বৃহস্পতি সম্পর্কে আমরা যখন পড়েছিলাম, বৃহস্পতি কি করেছিল, বৈজ্ঞানিকভাবে সমস্ত সূত্রগুলোকে আবিষ্কার করছিল। বৃহস্পতি হচ্ছে আবিষ্কারক, আর শুক্র সেই সমস্ত সূত্রগুলোকে কাজে লাগিয়ে সে কি করে, নতুন নতুন জিনিসকে উদ্ভাবন করে। তাই বৃহস্পতিকে আমরা বলবো আবিষ্কারক এবং শুক্র হচ্ছে উদ্ভাবক। যাবতীয় যত রকম আহ, জিনিস তৈরি হয়, নতুন নতুন জিনিস তৈরি হয় সূক্ষ্মতার সঙ্গে, সেই সমস্ত কিছুই কিন্তু শুক্রের কারকত্বের মধ্যে পড়ে। অর্থাৎ আমরা বৃহস্পতি পড়তে গিয়ে বুঝেছিলাম যে এই যে স্থূল জগৎ, বৃহস্পতির কাছে এই স্থূল জগতের কিন্তু কোনো জায়গা নেই, সে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম অনুভূতিতে বিশ্বাসী। আর শুক্র হচ্ছে একেবারেই তার উল্টো। শুক্র হচ্ছে সমস্ত সূক্ষ্ম অনুভূতিকে একটা আকার দেওয়ার চেষ্টা, একটা রূপ দেওয়ার চেষ্টা। তো সমস্ত সূক্ষ্ম অনুভূতির যে আহ বাহ্যিক প্রকাশটা হয়, সেই যে অনুভূতিটাকে আমরা একটা ইন্দ্রিয় গ্রাহ্য রূপে পাই, সেটাই কিন্তু শুক্রের কারকত্বের মানে মধ্যে পড়ে। জড়বাদী তাহলে বৃহস্পতি আবিষ্কারক আর শুক্র হচ্ছে হচ্ছে উদ্ভাবক। একটা আবিষ্কার মানে একটা জিনিস সূত্র আবিষ্কার হলো, আবিষ্কার দিয়েই তো কিছু হয় না, আবিষ্কারটা আবিষ্কৃত না। ভাবেই থেকে যায়। সেই আবিষ্কারের যে আমরা আবিষ্কারের যে সূত্রটা পেলাম, সেই সূত্রটা যখন আমরা প্র্যাকটিক্যাল লাইফে লাগাবো, লাগিয়ে একটা কিছু তৈরি করতে পারবো, তখনই কিন্তু এই সূত্রটার কার্যকারিতা। তো যতক্ষণ পর্যন্ত এই শুক্রের কাজ হচ্ছে কিন্তু ওই সূত্রটাকে নিয়ে প্রাকৃতিক জীবনে তার হচ্ছে রিপ্লেস করা, সেখানে হচ্ছে সেই জিনিসটাকে কিছু না কিছুতে লাগিয়ে ওইটাকে তৈরি করে দেওয়া। যতক্ষণ পর্যন্ত তৈরি না হচ্ছে কোনো কিছু, ততক্ষণ কিন্তু সূত্রের কোনো রকম মানে মাহাত্ম্য নেই, সূত্র শুধু সূত্রই থেকে যাবে যতক্ষণ না জীবনে সেটাকে অ্যাপ্লাই করা যাচ্ছে। তো ও হচ্ছে, বৃহস্পতি হচ্ছে আবিষ্কারক, শুক্র হচ্ছে উদ্ভাবক। ক্লিয়ার? হ্যাঁ ম্যাডাম। দৈত্যরা জড়বাদী, জড়বাদী দৈত্যরা তাদের গুরু হিসাবে গ্রহণ করেছেন এই শুক্রকে। শুক্র জড় জগতের জাদুকর। জড় জগতে যা কিছু আছে, একটা জড় বস্তুকে যে কোনো রকম ভাবে রূপান্তরিত করার ক্ষমতা রাখে হচ্ছে শুক্র। মানে জড় জগতে শুক্র যা ইচ্ছা তাই করতে পারে তার সৃষ্টির ক্ষমতা দিয়ে। শুক্রের মূল মন্ত্রই হচ্ছে সৃষ্টি করা। সৃষ্টির যে কারক গ্রহ সেটাই হচ্ছে শুক্র। অর্থাৎ এই যে জড় বস্তুকে একটা রূপ দিয়ে দেবে, সেই এমন একটা রূপ দেবে যাতে যে জগৎ সংসার আকর্ষিত হবে, অর্থাৎ তার মধ্যে সৌন্দর্যের সৃষ্টি করবে। কি রকম? ধরুন একটা পার্বত্য অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে একটা পাথর খণ্ড পড়ে আছে, একটা বড়সড় পাথর খণ্ড। যতক্ষণ সে পাথর খণ্ড হয়ে পড়ে আছে, সেটা কিন্তু একেবারেই স্বাভাবিকভাবে পড়ে আছে, স্বাভাবিক রূপ। তখন কিন্তু কোনো মানুষই আলাদা রকম ভাবে ওই পাথর খণ্ডটাকে সে কিন্তু অবলোকন করছে না বা আকর্ষিত হচ্ছে না। কিন্তু যখনই ওই পাথর খণ্ডটি একটি নারীর ভাস্কর্যে পরিণত হবে বা যে কোনো একটা চিত্রের রূপ ধারণ করবে, তখনই কিন্তু তার মধ্যে সৌন্দর্যের সৃষ্টি হলো। অর্থাৎ একজন ভাস্কর্য যখন তার ছেনি হাতুড়ি নিয়ে একটা পাথর খণ্ডকে একটা সুন্দর রূপ দিচ্ছে, এই যে সৌন্দর্যের সৃষ্টি, এই যে সুন্দর হলো বিষয়বস্তুটা, এবং তারপর সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ হলো, এই যে সৌন্দর্যের সৃষ্টি এবং ওই যে ভাস্কর মানুষটি, এই দুটোই কিন্তু শুক্রের কারকত্বের মধ্যে পড়ে। তাই যেখানে যেখানে সৌন্দর্য, সেখানে সেখানেই কিন্তু শুক্রের উপস্থিতি, বা শুক্র মানেই হচ্ছে সৌন্দর্যের সৃষ্টি, বা যা কিছু সৃষ্টি তাই হচ্ছে শুক্র। এই বৃহস্পতি যাদের কিনা এই যে এখনো পর্যন্ত বলা হয় যে
পৃথিবীতে এই যে আহ ফলিত জ্যোতিষ, এই ফলিত জ্যোতিষের যে প্রসারটা ঘটেছে সেটা মূলত ঘটেছে হচ্ছে শুক্রের হাত ধরে। শুক্রই এই ফলিত জ্যোতিষের প্রকাশটা করেছেন। তো তার মানে কি এই যে শুক্র এসে প্রত্যেকটি মানুষের কাছে কাছে জ্যোতিষকে পৌঁছে দিয়েছেন? তা নয়। তাহলে কি, যতজন মানুষ জন্মগ্রহণ করে পৃথিবীতে এই বৈদিক জ্যোতিষের মানে এই ফলিত জ্যোতিষের প্রকাশটা করেছেন বা প্রচারটা করেছেন, তাদের প্রত্যেকের জন্ম চার্টে শুক্র কিন্তু সবল অবস্থায় ছিল। বৃহস্পতি, সে হচ্ছে জ্ঞানের কারক, আমরা জেনেছি। যে সকল মানুষ জ্ঞানবাদী, অর্থাৎ যাদের কাছে জ্ঞানটাই হচ্ছে শেষ কথা, কর্মের ধার ধারে না, তারা হচ্ছে জ্ঞানের প্রতি পিপাসু, জ্ঞানের প্রতি তাদের জীবন উৎসর্গ, এই মানুষগুলো, এই যে জ্ঞানবাদী মানুষ বৃহস্পতির অধীনে। আর যে মানুষগুলো হচ্ছে কর্মবাদী, অর্থাৎ যাদের কাছে জ্ঞানের ঊর্ধ্বে গিয়ে কর্ম, তোমার কাছে জ্ঞান আছে, সেই জ্ঞানটাকে তুমি কাজে লাগাচ্ছ না, আমি তার ধার ধারি না, আমি সেটাকে কর্মে রূপান্তর করব, যতক্ষণ আমি কোনো কর্ম না করতে পারছি ততক্ষণ তোমার ওই জ্ঞান নিষ্প্রয়োজন। এই যে মতবাদ, এই মতবাদে যারা বিশ্বাসী, তারা হচ্ছে কর্মবাদী, তারা হচ্ছে শুক্রের অধীনে। এই যে জ্ঞানবাদী এবং এই কর্মবাদী, এই দুটো যে কনসেপ্ট, এবং এদের দুজনের মধ্যে কিন্তু সারা জনম মানে যুদ্ধ বা লড়াই লেগে আছে। মানে এরা ওদেরকে বলছে ভাববাদী, ড্রিমার, আর ওরা ওদের বলছে যে একেবারেই মেটারিয়ালিস্টিক বা জড়বাদী। এই যে দুজনের মধ্যে শুক্র এবং বৃহস্পতি, এই যে লড়াইটা, এটা কিন্তু জন্ম দিদি, জন্মান্তরের এবং আছে এবং থাকবে। শুক্রকে বলা হয় কানা গ্রহ। কানা বলতে চোখ খারাপ। কেন? এর একটা পৌরাণিক গল্প আছে, এটা জানা দরকার, কারণ আমরা যখন আহ ম্যাডাম, সরি ম্যাডাম, বলছি বৃহস্পতি জ্ঞানবাদী আর শুক্র হচ্ছে তাহলে জড়বাদী। কর্মবাদী, কি জড়বাদী লিখবো? না, কর্মবাদী। কর্মবাদী, রাইট রাইট, সরি। ঠিক আছে? মানে ধরুন একটা জিনিস বুঝবেন, এখানে একটুখানি ক্লিয়ার করি। আমরা যখন মঙ্গল পড়েছিলাম তখন জেনেছিলাম হুম। যে মঙ্গল হচ্ছে অ্যাকশন কারক, ও হচ্ছে কর্ম করতে একদম তৎপর, ও ভীষণ হ্যাঁ, তাড়াতাড়ি কাজ করে, মানে এক্ষুনি যেটা হলো তার ও এক্ষুনি ফল দেয়। ওকে যদি বলেন যে, মানে আমরা বলি না ধরে আনতে বললে বেঁধে আনে, এই বেঁধে ধরে আনে। আনতে বললে বেঁধে আনে যে মানুষজনগুলো, তারা হচ্ছে মঙ্গলের গ্রহ। এরা হচ্ছে ধত্তকটা মার পেরেক একটা কাজ করে দেবে, তার সেটা হাতি হলো না ঘোড়া হলো, সেটার কোনো মাথা মুন্ডু নেই, একটা মানে যাই তাই করে সে একটা কাজ করে দেবে। সে কিন্তু সেই কাজের মধ্যে কোনো সৌন্দর্য থাকবে না। আপনারা এই রকম মানুষ প্রত্যেকের সংসারে পাবেন, ধত্তকতাক মার পেরেক একটা ছিরিবিদ্যিহীন কাজ, সেই কাজের মধ্যে কোনো সৌন্দর্য নেই। কিন্তু ওই কাজটাই যখন শুক্র গ্রহিত ব্যক্তিকে বলবেন, তখন সেই কাজটা হবে নিখুঁত, একেবারে সৌন্দর্য মণ্ডিত। সেটা তার মধ্যে এত সুন্দর সৌন্দর্যের প্রকাশ থাকবে যে একবারের জায়গায় দুটোই কিন্তু কাজ, একই কাজ, ওটাতেও প্রয়োজনীয়তা মিটবে, এটাতেও প্রয়োজনীয়তা মিটবে, মঙ্গলের যে কাজটা তাতেও আপনার প্রয়োজন মিটে যাবে, কিন্তু তার মধ্যে কোনো সৌন্দর্য থাকবে না। আর শুক্র যে কাজটা করবে, শুক্রের কাজটা কিন্তু নিখুঁত। এই যারা বাড়িতে সুন্দর আলপনা দিতে পারে, যারা সুন্দর ছবি আঁকে, যাদের হাতের কাজ খুব ভালো, যারা নিজে সাজতে ভালোবাসে এবং অপরকে সাজাতে পারে, এই সকল ব্যক্তির মধ্যেই কিন্তু শুক্রের আহ প্রভাব বেশি। আর যারা হচ্ছে ধুর বাবা অত সময় নেই, কাজ করা নিয়ে কথা, তোমার প্রয়োজন মিটছে কিনা তুমি সেটা বলো, আমি কাজটা করে দিচ্ছি, সৌন্দর্যটা কি ধুয়ে জল খাবে, তোমার কাজটা মিটেছে তো, এই কথায় যাতে যারা বিশ্বাসী, তাদের উপর কিন্তু মঙ্গলের প্রভাব। ঠিক আছে? তো এই জন্য শুক্রের মানুষজনগুলোকে কিন্তু আমরা কর্মবাদী মানুষ বলবো, তাদের কাছে জ্ঞানের থেকেও কর্মের জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যেটা বলছিলাম যে শুক্র হচ্ছে কানা গ্রহ। কানা গ্রহ কেন? যখন মহাবলী বালি স্বর্গ মর্ত পাতাল এই তিনটেকেই আর কি আহ আয়ত্ত করে নিয়েছিল, অধিকার করে নিয়েছিল আর কি, তখন যে দেবতারা বিপদে পড়লে বারবারই হচ্ছে বিষ্ণুর কাছে চলে যায়, তো বিষ্ণুর কাছে যায় যে এর থেকে উপায় কি, বাঁচবো কিভাবে। তখন বিষ্ণু কি করে, যে এই আহ, সমস্যার মানে সমস্যার সমাধান হিসাবে
সে কি করে, ওই বামন অবতার হিসাবে বালির কাছে আসে। এই গল্পটা আপনারা সকলেই জানেন। এবং হ্যাঁ বামন হ্যাঁ। বামন হিসাবে এসে, বালি না, ওটা বলি ম্যাডাম। বলি বলি সরি, বলির কাছে, বলিরাজ, হ্যাঁ বলিরাজ। বলিরাজ, বলির কাছে এসে তখন ওই 3 পদ জায়গা ভিক্ষা চান। এই যখন 3 পদ জায়গা ভিক্ষা দেবেন, 1 পদ স্বর্গে, 1 পদ মর্তে, একটা নাভি থেকে বেরিয়ে, যে এই যে গল্পটা আর কি। তো তখন হচ্ছে শুক্র এই বিষ্ণুর এই যে ছলা কলা, এটা হচ্ছে বুঝতে পেরেছিল। বুঝতে পেরে সে হচ্ছে ওই বলিকে বারণ করে, বাধাপ্রাপ্ত দেয়। কিন্তু বলি সেটা বুঝতে পারেনি, বলি সেটা মানেনি। সে তার আহ, ধর্মে বা নীতিতে অচল থেকে সে হচ্ছে ওই দানটা, কুমণ্ডল থেকে জল দান করতে হবে ভিক্ষারূপে। তো কুমণ্ডল থেকে যখন জল দান করছিলেন, তখন শুক্রাচার্য ওই কুমণ্ডলের যে নলটা থাকে, তার মধ্যে হচ্ছে ঢুকে বসে থাকে, যাতে কিনা জলটা পড়তে না পারে। জলটা পড়তে বাধাপ্রাপ্ত হচ্ছে, জল পড়ছে না। এটা হচ্ছে সেই চাতুর্যতা করেছিল। কিন্তু বিষ্ণু তো বুঝতে পারে। বিষ্ণু কি করে তখন, ওই যে একটা কুশ হয় না, কুশ ঘাস যেটাকে বলে আমরা, ওই কুশের একটা অগ্র নিয়ে ওই কুমণ্ডলটাকে পরিষ্কার করার জন্য খোঁচা দিয়েছিল। আর খোঁচা দিলে সেই খোঁচাটা গিয়ে লাগে হচ্ছে শুক্রের চোখে, এবং শুক্র কানা হয়ে যায়। সেই থেকে শুক্রকে কানা গ্রহ বলা হয়। এবং আমরা শুক্রকে চোখের কারক গ্রহ জানি। যাদের মানে চোখের সমস্যা থাকে তাদের, বা যাদের শুক্র ডিস্টার্ব থাকে, তাদের হচ্ছে চোখের সমস্যা দেখতে পাওয়া যায়, বা চোখের আহ বিভিন্ন রকম প্রবলেমে তাদের ভুগতে দেখা যায়। তো এই গেল শুক্রের পৌরাণিক কাহিনী। এবার আমরা ডিস্টেন্স গুলো একটু লিখে নেব, শুক্রের থেকে রবির বা কত দূরে আছে ইত্যাদি। আমরা জানি শুক্র হচ্ছে রবির খুব কাছের গ্রহ। সূর্য থেকে দূরত্ব হচ্ছে 6,07,00,000 মাইল। 6,07,00,000 মাইল। শুক্রের আয়তন প্রায় পৃথিবীর মতোই। 225 দিনে সূর্যকে শুক্র প্রদক্ষিণ করে। 225 দিনে সূর্যকে শুক্র প্রদক্ষিণ করে। এবং সূর্য থেকে শুক্র 48 ডিগ্রির বাইরে যেতে পারে না। এক একটা রাশি 30 ডিগ্রি আমরা জেনেছি। তো সূর্য থেকে শুক্র 48 ডিগ্রির বাইরে যেতে পারে না, অর্থাৎ জন্ম চার্টে যার যেখানেই সূর্য অবস্থান করুক না কেন, যেভাবে, সেখান থেকে 48 ডিগ্রির মধ্যে, মানে একটা রাশি আর আরো ধরুন 18, এই এতটুকু রাশির যে বিচারটা, ডিগ্রিগত যে বিস্তার থাকবে সূর্য থেকে, শুক্র কিন্তু সেই ডিগ্রির মধ্যেই অবস্থান করবে, এবং সেটা প্রত্যেকের জন্মচার্টে। তার জন্যই আপনারা দেখতে পারবেন যে শুক্র, রবি এবং বুধ এরা খুব জন্মচার্টের কাছাকাছি জায়গাতে থাকে। এবার কারকত্বের মধ্যে আমরা লিখে নেব শুক্র মনের কারকত্বে, মনের মধ্যে কি কি জায়গায় কোন কোন জিনিসপত্রগুলোকে ইন্ডিকেট করছে। ইন্দ্রিয়জ অনুভূতির সুখ, ইন্দ্রিয় অনুভূতির সুখ বিষয়টা একটু বুঝতে হবে। আমরা আগের দিন যখন বৃহস্পতি পড়েছিলাম, তখন আমরা আনন্দ বিষয়টা পড়েছিলাম, যে সুখের পরেও যে আনন্দটা আসে, সুখের থেকে যে আনন্দ সৃষ্টি হয়, সেটা হচ্ছে বৃহস্পতির। আর ইন্দ্রিয়জ অনুভূতির থেকে যে সুখটা হয়, সেটা যে কোনো রকম অনুভূতি। মনে করুন, যখন আপনাকে কেউ গাল টিপে সোনামানা বলছে, ছোট বয়সে বলুন, বড় বয়সে বলুন, যেখানে স্নেহ আছে, এই যে কেউ আপনাকে একটা গাল টিপলো, এই যে স্পর্শটা হলো, ও ইন্দ্রিয়ের যে অনুভূতি হলো, এবং তারপরে আপনার একটা সুখ প্রাপ্তি হলো, সেটা যে কোনো স্তরের হতে পারে। এই যে সুখটা, এই সুখটা কিন্তু শুক্রের দেওয়া ইন্দ্রিয় অনুভূত সুখ। এই ইন্দ্রিয় অনুভূতিটা সৃষ্টি করে কে?
অনুভূতিটা সৃষ্টি করে কিন্তু চন্দ্র এবং রাহু। সুখটা দেয় হচ্ছে শুক্র, আর আনন্দটা দেয় হচ্ছে বৃহস্পতি। আবার এই ইন্দ্রিয় থেকে সৃষ্ট দুঃখ আবার শনি দিয়ে থাকে। এই হচ্ছে দুটো দুটো তিনটে আলাদা আলাদা বিষয়। একটা হচ্ছে অনুভূতি, রাহু রাহু এবং চন্দ্র। সুখ সে দেয় হচ্ছে শুক্র, আনন্দ দেয় বৃহস্পতি, এবং দুঃখ দেয় হচ্ছে শনি। এছাড়াও সমস্ত রকম বৃহস্পতি কি দেয় ম্যাডাম? প্লিজ আনন্দ, আরেকবার। আনন্দ আনন্দ যেখানে যেখানে আমাদের আচ্ছা। আনন্দ হয়। এইগুলো কিন্তু একটু বাংলার আহ, যে পার্থক্যগুলো সেগুলো কিন্তু একটু বুঝতে হবে। সবই আমরা একরকম ভাবে ভাবি, সুখ আনন্দ দুঃখ, আনন্দ সুখ এগুলো তো পর পর, এগুলো কিন্তু এক জিনিস নয়। আমরা মূলত সাধারণ যখন ভাষা বাচনিক ভঙ্গিতে আমরা একই রকম ভাবে কিন্তু ব্যবহার করে থাকি, কিন্তু এদের মধ্যে কিন্তু সূক্ষ্ম পার্থক্য বর্তমান। সেই সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে হবে। সুখটা দেয় হচ্ছে শুক্র, কিন্তু আনন্দটা দেয় বৃহস্পতি। আনন্দটা কখনো শেষ হয় না, সুখটা শেষ হয়ে যায়। সুন্দরের প্রতি আকর্ষণ, যৌন আকর্ষণ, ইঙ্গিত বোধ, আমরা যে আকার ইঙ্গিতে কথা বলি, ওই যে ইঙ্গিতটা, সেই ইঙ্গিতটাও কিন্তু শুক্রের দেওয়া। উদ্ভাবনী শক্তি, ম্যাডাম একটু আসতে বলুন। আচ্ছা আরো আসতে বলছি। সুন্দরের প্রতি আকর্ষণ, যৌন আকর্ষণ, ইঙ্গিত বোধ, উদ্ভাবনী শক্তি, শিল্প, কৌশল, সঙ্গীত, চিত্রকলা, যৌন সংভোগ। তবে সেটা প্রেমময় হতে হবে। যে প্রেম, যে যৌন সম্ভোগে প্রেম থাকবে, সেটা হচ্ছে শুক্রের দেওয়া। কিন্তু প্রেমবিহীন, যেটা শুধু ভোগের জন্য যৌন সংভোগ করা হয়, সেটা কিন্তু রাহুর নির্দেশিত। তাই যে যৌন সম্ভোগে দুজনের সম্মতি এবং দুজনের প্রেম থাকবে, সেই যৌন সংভোগ কিন্তু শুক্রের কারকত্বের মধ্যে পড়ে। সাহিত্য, যৌবন, বিবাহ এবং শাস্ত্র। এরপর শরীরের মধ্যে কি কি নির্দেশ করে সেগুলো লিখব। দেহের প্রাণবন্ত কোষ, পুরুষের স্পার্ম বা শুক্রাণু, চোখ, দেহ সৌন্দর্য, আকর্ষণ ক্ষমতা। একজন মানুষকে আমরা যদি সৌন্দর্যের নিরিখ এরকম না ভাবি যে কেউ যদি ফর্সা, লম্বা, দীর্ঘাঙ্গী হয় তবেই সে সুন্দর, এটা যদি আমরা না ভাবি, তাহলে যে সঠিক সৌন্দর্যের যে ব্যাখ্যাটা থাকে, একজন মানুষ তুলনামূলকভাবে খুব ফর্সা দীর্ঘাঙ্গী, তথাপি একজন মানুষ কৃষ্ণাঙ্গী, কিন্তু তার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না, একবার তাকালেই আর একবার তাকাতে হচ্ছে। এই মানুষটার বা যার চোখের দিকে তাকালে আর একবার তার চোখ দুটো দেখতে ইচ্ছে করে, এই রকম চোখ যাদের, তাদের উপরে কিন্তু শুক্রের শুভ প্রভাব বর্তমান। এই যেমন আমি বর্তমানে দেখতে পাচ্ছি কার ছবি, একটা ছবি এখানে মনে হয় সৌরভ বাবু না, হ্যাঁ সৌরভ কুমার দে। এই যে সৌরভের চোখ দুটো দেখুন আপনারা, এই সৌরভের চোখ দুটো আমরা কিন্তু দেখতে পাচ্ছি না ম্যাডাম।
দেখতে পাচ্ছেন না? যাই হোক, এই সৌরভের চোখ দুটো কিন্তু আকর্ষণীয়, ওর চোখের মধ্যে কিন্তু শুক্রের প্রভাব আছে। এই যে সৌরভ কুমার দে, এই ব্যক্তি। আসছে না স্ক্রিনে। আচ্ছা, ইউরিনাল ট্রাক, এটাও শুক্রের মধ্যে, শুক্রের সমস্যায় যাদের এই ইউরিনাল বিভিন্ন রোগ ব্যাধিগুলো হয়, সেগুলো কিন্তু এই শুক্রের সমস্যার জন্যই হয়। মানে মূত্রনালীর সমস্যা হ্যাঁ, বাংলায় লিখতে পারি। মূত্রনালীর সমস্যা, মূত্রক্ষয়ের সমস্যা, ওই জায়গাতে যা কিছু সমস্যা হবে সবই হচ্ছে, এই ভিডিও অন করতে বলুন সৌরভ বাবুকে। এটা বললো পার্থ সারথী, ভিডিও অন করুন সৌরভ বাবু, আপনাকে একটু সকল দেখুক, আপনার চোখটা দিয়ে ওরা বুঝুক যে আপনি ঠিক কেমন দেখতে, আপনার চোখটা কেমন। যাই হোক, ও লজ্জা পেয়ে গেছে মনে হয় সৌরভ। লজ্জা পেয়ে যাচ্ছে। যাই ম্যাম হোক, আপনার চোখটাও খুব সুন্দর, ও বাবা, থ্যাংক ইউ। না খুব কি, ব্রাইট। আচ্ছা তারপরে আপনাকে ওভারঅলই খুব অ্যাট্রাকটিভ লাগে। এই যে এখানে যদি প্রসঙ্গত আমরা একটু বলি, এটা ভালো বলেছে যেই বলুক না কেন, আহ, এই যে শুক্র থেকে আমরা চোখের সৌন্দর্য বুঝি, ধরে নিলাম আপনাদের কথা মতন আমার যদি চোখটা সুন্দর হয়ে থাকে, তাহলে বলবো আমার চার্টে কিন্তু শুক্র উচ্চস্থ, এবং সেটা কিন্তু তার একটা কারক হতে পারে। হ্যাঁ, এইরকম ভাবে যাদের যাদের আপনারা ধরুন নিজে নিজে ভাববেন আমার চোখটা কি সুন্দর, তাহলে দেখবেন আপনাদের চার্টে শুক্রের পজিশনটা কি আছে। যদি শুক্র সুপ্রভাব দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আকর্ষণীয়, এবং যাদের লগ্নে শুক্র থাকে তারা তো মারাত্মক আকর্ষণীয়, তাদের দিক থেকে চোখ ফেরানো যায় না। মানে যে মানুষগুলো, এটা শুনতে একটু হাস্যকর, মানে তবুও আমরা যেগুলো শিখবো, যে যে মানুষগুলো দেখবেন খুব প্রেমের বিড়ম্বনায় ভোগে, মানে তারা ঠেলে ঠেলেও প্রেমিকা প্রেমিক মানে থেকে বাঁচতে পারে না, তাদের সবাই টপাটপ করে প্রেমে পড়ে যায়, তাদের মধ্যে কিন্তু শুক্রের প্রভাব খুব বর্তমান। যাদের দেখবেন ক্রাশ, প্রচুর ক্রাশ, সেই এগুলো আপনারা পাবেন চার্টের মধ্যে, প্রচুর প্রেমের প্রস্তাব, ফেলে পারছি না। এই শুক্র আবার এইটাই যখন অতিরিক্ত হয়ে যায়, তখন সেটা আবার শুক্রের সঙ্গে রাহুর কানেকশন চলে আসে। আচ্ছা, গর্ভাশয়, থুতনি ইত্যাদি, গাল এবং গলা। গাল বলতে আমরা এই অংশটাকে বুঝবো আর কি, ঠিক। যাদের গানের তাহলে গলা ভালো, গর্ভাশয় থুতনি। যাদের গানের গলা ভালো তাদের উপর কিন্তু শুক্রের প্রভাব বর্তমান। এরপর চলে যাব বাহ্য জগতে। যা কিছু সৌন্দর্য আমি আগেই বলেছি, ফুল থেকে শুরু করে যেখানে যেখানে সৌন্দর্যের আপনারা সৌন্দর্য দেখতে পারবেন, সেটা শুক্রের কারকত্বের মধ্যে পড়ে। সাজানো মেকআপ আর্টিস্ট, যারা যারা নিজে সাজতে ভালোবাসে এবং যারা অন্যকে সাজাতে ভালোবাসে, দেখবেন কিছু কিছু মানুষ আছে, ওরা একটু বাজারে গেলেও একটু সেজেগুজে যেতে পছন্দ করে, তাদের মধ্যে শুক্রের প্রভাব বর্তমান। আর আমার মতো। হ্যাঁ, শিবানী কি বলছেন? না, বলছি আমার মতো, মানে বাড়ির সামনে রুটির দোকান, তাও আমি মানে প্রপার ড্রেস না করে যাই না। একদম ভালো, এই জিনিসগুলো তো ভালো। শুক্র আমার নাইনথে যত আছে, শুক্র শুক্রকে দুই। আপনি অ্যাক্টিভ রাখবেন তত আপনার সম্পদটা স্থিতিশীল হয়ে থাকবে। যারা হচ্ছে এই যে জামা কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় যেগুলো, সেগুলোকেও শুক্র রিলেট করে। তো যারা হচ্ছে সংসারের মধ্যে অগোছালো ভাবে যারা থাকে, যাদের জামা কাপড় ঠিক থাকে না, এই এখন টিমের মধ্যে অনেকেই মনে মনে ভাববে আমার তো থাকে না ম্যাম, এটা সত্যি। যারা এই জামা কাপড় পরে একটা কোনো রকমের আলনায় ঝুলিয়ে রাখলো, তারপরে যেদিন আবার পড়তে যাবে সেদিন খুঁজে পাবে না ড্রেস কোথায় আছে, এই রকম অবস্থায় কিন্তু শুক্র ডিস্টার্ব হয়। এগুলো করা যাবে না। যখনই আপনি যেখান থেকেই আসুন, যেভাবেই আসুন, তার পরবর্তী জীবনযাত্রায় কিন্তু শুক্রকে সুন্দরভাবে রাখতে হবে ঘরে, বা নিজেকে নিজের মধ্যে সবসময় সুগন্ধি হচ্ছে শুক্রের কারক। আমরা যে বডি স্প্রে ইউজ করি, পারফিউম ইউজ করি, শুক্র আতর, মানে যেই আতরের মধ্যে হচ্ছে অ্যালকোহল মিশানো থাকবে না সেই আতরটা। তো আপনারা কিন্তু শুক্রকে বিল্ড আপ করার জন্য আপনারা কিন্তু সুন্দরভাবে বডি স্প্রে বা পারফিউম ইউজ করবেন নিত্য নৈমিত্তিক ভাবে। এমন নয় যে শুধুমাত্র ঘুরতে যাব যেদিন সেদিনই একটু স্প্রে ইউজ করলাম, তা নয়। আপনারা যারা মানে আহ, ঘরে হাউস থাকেন, ওয়াইফ। হ্যাঁ, আপনারা যারা হোম ওয়ার্কার আছেন তারা, বা যারা আপনারা বাইরে কাজ করতে যাচ্ছেন, সকলেই
একটু পারফিউম ইউজ করলাম, স্নান করে আসার পরে তো সাবান জনিত একটা সুগন্ধ থাকে, সেটা বাদ দিয়েও সকালবেলা একটু পারফিউম ইউজ করতে পারি, আমরা শুতে যাওয়ার সময় একটু পারফিউম ইউজ করতে পারি। এটাতে কিন্তু শুক্র অনেক বলবান হয়। প্লাস বিছানা, আমরা বিছানাটাকে রিলেট করি হচ্ছে শুক্রের সঙ্গে, বিছানাটাকে কিন্তু পরিপাটি রাখার চেষ্টা করতে হবে। এবং আর একটা টোটকা, এটা শিখে রাখুন, লাগবে নিশ্চয়ই আপনাদের ভবিষ্যতে। অনেকের মধ্যেই, অনেকের বাড়িতেই দেখবেন যে ছোট বাচ্চা হোক বা বাড়ির কর্তামশাই, তারা হচ্ছে খাটের মধ্যে খাওয়া পছন্দ করে। একটু মুড়ি খাচ্ছি তো কি হবে, খাটের মধ্যে বসে খেলেই বা কি হয়? কিন্তু এটা কিন্তু মারাত্মকভাবে অর্থের দিকটা হানি করে। হুম। এটা কিন্তু কখনোই করবেন না, খাটে বসে কিন্তু খাওয়া একেবারেই যাবে না। খাটে খাটটা রিলেট করে শুক্র, সেখানে কিন্তু খাওয়া যাবে না। সেটা মুড়ি খাওয়া হোক বা আহ, চাদর পেতে ইত্যাদি ডিনার লাঞ্চ করা, এটা একেবারেই বাদ দিতে হবে। ম্যাম তারপরে, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমরা যে নর্মাল পারফিউম ইউজ করি ওতে তো অ্যালকোহল থাকে, তো ওই পারফিউম কি ইউজ করা যাবে না? যাবে। এখন ব্যাপারটা হচ্ছে একদম প্রাকৃতিক নির্যাস তো এখন পাওয়া যাচ্ছে না। কিন্তু ওই যখনই অ্যালকোহলটা চলে আসলো, তার মধ্যে কি হয় একটা জিনিস দেখো, কিছু কিছু পারফিউম তুমি যখন শুকবে, গন্ধটা পাবে, তখন তোমার মাইন্ডের মধ্যে না একটা শান্তি চলে আসবে। যেমন ধরো চন্দনের গন্ধ, এই গন্ধটা শুকলেই কিন্তু একটা আলাদা রকম আনন্দ হয়। আর কিছু কিছু পারফিউম আছে, পুরুষরা ইউজ করে, মহিলারা ইউজ করে, পার্টিকুলার এটা ফর উমেন, এটা ফর মেন। সেইটা কিন্তু একটা আলাদা রকমের অ্যাট্রাকশন তৈরি করে। এবং এই অ্যাট্রাকশনটা কিন্তু মানসিকটাকে অতিক্রম করে শারীরিক পর্যন্ত পৌঁছে যায়। মানে উত্তেজনার কারক তৈরি হয়ে যায় পারফিউম। তো এই জন্য ওটার মধ্যে যখনই অ্যালকোহল চলে আসছে, তখন হচ্ছে রাহুটা একটু হলেও আর কি ওর মধ্যে ঢুকে যায়, রাহুটা একটু হলে ঢুকে যায় বলেই কিন্তু যে কোনো যেই পারফিউমটা আমরা শোকার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে, মন এবং শরীরটাকে জাগিয়ে দেয়, এটা হচ্ছে কারণ হচ্ছে ওই রাহু। ইউজ করা যাবে, কিন্তু সেই প্রাকৃতিক নির্যাস যতক্ষণ না পাচ্ছি ইউজ করতে হবে, শুক্রের ফলটাও পাবো। কিন্তু আতরের ক্ষেত্রে বলবো, আতর যদি আমরা ব্যবহার করি, তখন হচ্ছে দেখে নেবো যেন ওই অ্যালকোহলটা না থাকে, তখন আমরা পিওরিটিটা দেখবো, ওটার দামটা একটু বেশি হলেও আমরা ওটাই ব্যবহার করবো। আচ্ছা, এই যে পরের গুলো দেখে নিই। পোশাক, আসবাব, ফুল, সঙ্গীত, বাদ্যযন্ত্র, উকিল, ব্যারিস্টার। ম্যাম পোশাক, আসবাব, ফুল, সঙ্গীত। বাদ্যযন্ত্র মানে ইনস্ট্রুমেন্ট গুলো আর কি। ব্যারিস্টার, ডাক্তার, মূর্তি শিল্পী, পেইন্টার, সঙ্গীতজ্ঞ, অভিনেতা, অভিনেত্রী, চিত্রকর, আমোদ প্রমোদের স্থান, সিনেমা হল। তারপরে আহ ওই খাবারটা হচ্ছে, খাবারের মধ্যে যত রকম সুগন্ধিযুক্ত খাবার আছে, মিষ্টি, সাদা মিষ্টি, এই সমস্ত কিছুই শুক্রের খাবারের মধ্যে পড়ে। যারা ঘন ঘন রেস্টুরেন্টে যায় খেতে, বা যাদের কপালে এটা ম্যাডাম থাকে পায়েস হবে তো? যে তাদের পায়েস। কে কি বলছেন বুঝতে পারছি না। ম্যাডাম পায়েস পায়েস হবে তো? পায়েসটার মধ্যে শুধু পায়েস না, পায়েসটা আবার একটু ভজঘট আছে, ওটা চন্দ্রের খাবার, ম্যাম দুগ্ধজাত। যারা রেস্টুরেন্টে যায়। হ্যাঁ, যাদের আর কি কপালে ওইটা যিনি আগে জিজ্ঞেস করছিলেন, আগে আমরা যখন চন্দ্রকে পড়িয়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে দুগ্ধ জাতীয় খাদ্যদ্রব্য, সেটা কিন্তু চন্দ্রের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, ওটা আমরা চন্দ্রের খাবারের মধ্যেই ধরবো। এবার যখন ছানা থেকে মিষ্টি তৈরি হচ্ছে এবং তার মধ্যে সুগন্ধি দেওয়া হয়ে যাচ্ছে, সাদা রঙের মিষ্টি যেগুলো, সেগুলো আবার শুক্রের মধ্যে পড়ছে। হ্যাঁ, রেস্টুরেন্টে যাদের যেতে হয়, যারা মাঝে মাঝে এই রেস্টুরেন্টে যাওয়ার সৌভাগ্যশালী হয়, তাদের জন্মচার্টে শুক্র ভালো। হুম। যারা এটা বুঝবে যে আমরা বেশ ভালো ভালোই মাঝে মাঝেই তো রেস্টুরেন্টে যাই, তাদের শুক্রটা ভালো ফল দিচ্ছে। তার মানে পল্লবী হচ্ছে একটু ভালোভাবে মাঝে মাঝে রেস্টুরেন্টে খায়। হ্যাঁ ম্যাম, অ্যাডিকশন আছে আমার। হ্যাঁ, তবে এই অ্যাডিকশনটা দেখে নিতে হবে, যদি সেকেন্ড হাউসে রাহুর জন্য হয়, তাহলে কিন্তু আবার এটা আবার অর্থের জন্য ভালো নয়। সেকেন্ড হাউসে হুম। যাদের রাহু থাকে। হ্যাঁ রাহু আছে আমার, আবার 11th হাউসে ভেনাসও আছে, শুক্রও আছে। বেশ,
কোন লগ্ন কি? ভার্গ। আচ্ছা, ঠিক আছে। ভার্গ আমার মেয়েরও লগ্ন। সেকেন্ড হাউসে ওর যখন আবার রাহু, কেতু আছে। হ্যাঁ এই সেকেন্ড, লগ্ন না, সরি, আমার মেয়ের রাশি। আচ্ছা, সেকেন্ড হাউসে যখন রাহু থাকে, যেমন এই বললাম যে যখন আমরা বারবার হচ্ছে রেস্টুরেন্টে যাব তখন হচ্ছে তার মানে শুক্র ভালো, তেমনি আবার যাদের সেকেন্ড হাউসে রাহু থাকে তাদেরও কিন্তু এরকম বাইরের খাবারের প্রতি ন্যাকটা প্রচন্ড পরিমাণে থাকে। তারা স্পাইসি খাবার খেতে ভালোবাসে, তারা জাঙ্কি ফুড খেতে ভালোবাসে। এটা আবার কিন্তু খুব একটা ভালো কথা নয়। এই যত বাইরের খাবার সে ইনপুট করবে, যত সে বাইরের দিকে ঝুঁকবে, ততই হচ্ছে তার কিন্তু আবার ওই যে যেটা আমরা প্রাথমিক খাদ্য হিসেবে বৃহস্পতি ধরেছিলাম, এবং সেকেন্ড হাউসের যে সম্পদ এবং পারিবারিক সমস্যার মধ্যে কিন্তু গোলযোগ দেখা দিতে পারে যদি সেটা। ম্যাম আমার বৃহস্পতি আর রাহু আছে সেকেন্ড হাউসে। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে শুক্র নিয়ে আমাদের শুক্রটা কমপ্লিট হলো। শুক্র নিয়ে আর কার কোনো প্রশ্ন আছে? শুক্র কি বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, শুক্রের রেমেডি বলুন। রত্ন হচ্ছে হিরে, হিরে, তাই তো? জারকান, হ্যাঁ ওপাল। ম্যাম রেমেডি বলুন একটা ভালো। এই তো বললাম, কি রেমেডি বলবো? শুক্রের। জারকান, ওপাল এবং ইয়ে হিরে। ম্যাম এটা তো ওপাল। স্টোন, রেমেডি কি হবে? ও রেমেডি কি বলবো? শুক্রের ওই যে যেগুলো বললাম এতক্ষণ ধরে, অনেক রেমেডি বলে দিলাম তো। ম্যাম বিছানা গোছানো থাকবে, কোনটা কি ঘরের শুক্রের? জামা কাপড় গোছানো থাকবে, প্রত্যেক সুগন্ধ দিন ইউজ করতে হবে। স্নানের সময় সুগন্ধি ব্যবহার করা, গোলাপ জল। এবং যারা ঘরে ঘর মুছতে, যারা নিজেরা ঘর মোছেন খুব ভালো কথা, যারা ঘর মোছেন কাউকে দিয়ে মোছান তাদেরও বলবেন ঘর মোছার সময় সুগন্ধি, কিন্তু সেটা ওই লাইজল নয়, এক্সট্রা সুগন্ধি, মানে একটু আপনারা কেশর জল মিশাতে পারেন, একটু গোলাপ জল মিশিয়ে দিতে পারেন। এটা খুব ভালো রেমেডি। যাদের ঘরে নেগেটিভিটি আছে, বাস্তুজনিত সমস্যা আছে, তাদের জন্য এটা খুব ভালো রেমেডি। ম্যাম বলছি স্ফটিকটা কি শুক্রের? স্ফটিক তো সরাসরি শুক্রের নয়, আবার শুক্রেরও অনেক সময় কাজ করে, এটা চন্দ্রকেও রিলেট করে। এবার এটা স্ফটিকটা দেয়া হয় হচ্ছে, কোন স্ফটিকের কথা বলছো? বাস্তুতে দেয়া হয় নাকি এই যে আহ, ওই স্ফটিক ব্রেসলেট গুলো যেগুলো উঠেছে আচ্ছা, ওটা এখন। ওটা ওটা চন্দ্র শুক্র দুটোকে রিলেট করে, ওটা আবার একটু দেখে নিতে হবে। আর ওপাল জিনিসটা কি? ওপাল। ওপাল একটা স্টোন, যেটা একটু দেখতে অনেকটা খানিকটা চকচক চকচক করে। এটা আমি কিভাবে এখন বলে বুঝাই, যখন তোমাদের রেমেডি ক্লাস করানো হবে আচ্ছা তখন আচ্ছা, দেখিয়ে ঠিক দেওয়া আছে, হবে। পরে পরে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমরা শনিতে চলে যাই। কালপুরুষের পীড়া, দুঃখ, যন্ত্রণার কারক গ্রহ হচ্ছে শনি। আমরা আগেই পড়েছি যে দুঃখ, মৃত্যুকে রিলেট করে হচ্ছে শনি। কালপুরুষের দুঃখ, যন্ত্রণা এবং পীড়া, এটার কারক গ্রহ শনি। আমরা জানি যে সূর্যের স্ত্রী সঞ্জনা, তো সঞ্জনা যখন সূর্যের সঙ্গে মিলিত হতেন, সূর্যের এত তাপ, এত প্রখর তাপ, তার ভালোবাসার এত উষ্ণতা সঞ্জনা সহ্য করতে পারতো না। তো সে কি করলো, একবার ওই সূর্যের ওই তেজ সহ্য করতে না পেরে সে হচ্ছে ওখান থেকে নিজের একটা ছায়া রূপ তৈরি করে, অত আমাদের টেকনোলজি সেই সময় ভাবলে, আমরা একটা সবাই ক্লোন ক্লোন জানি, এখন ক্লোন নিয়ে খুব চর্চাও হয়। তো সেই ক্লোনই দেখুন যে সূর্যের যে স্ত্রী সে তার ক্লোন ছায়াকে বানিয়ে ওখান থেকে পলায়ন করলো। আর সেই ক্লোনের সঙ্গেই সূর্য থাকতে শুরু করলেন, তার নাম হচ্ছে ছায়া। এই ছায়ার সঙ্গে সূর্য থাকতে থাকতে, সেটা সঞ্জনা ছিল না, সঞ্জনার ছায়া মূর্তি ছিল। সেই ছায়া মূর্তির সঙ্গেই সূর্যের মিলন হলো, এবং সেখানে সন্তান জন্মগ্রহণ করলো। সেই সন্তান হচ্ছে শনিদেব, যে কিনা যমের অগ্রজ। এই শনিদেব সূর্যের সন্তান হওয়া সত্ত্বেও সূর্যের সমগুণ সম্পন্ন নয়, বা তার সঙ্গে শনিদেবের অনেক মতবিরোধ, মত পার্থক্য রয়েছে। শনিদেব কারোর ধার ধানেন না, একমাত্র পবন পুত্র হনুমান ছাড়া। যে কারণে আপনারা শুনবেন যে শনির সমস্যা হলে পরে অনেকেই রেমিডি দেওয়া হয়, অনেককেই যে হনুমান চল্লিশা পাঠ করো বা ইত্যাদি। একমাত্র শনিদেব কেবলমাত্র মানে হনুমানজির পরোয়া করেন, বাকি আর তিনি কাউকেই পরোয়া করেন না।
যেমন করে আমরা জানলাম বৃহস্পতি হচ্ছে আবিষ্কারক, শুক্র সে হচ্ছে রূপান্তরের কারক, শনি এসবের কিছুই ধার ধারে না, সে সৌন্দর্য বোধ বোঝে না, শিল্প সাহিত্য সংস্কৃতি তো তার মাথায় ঢোকে না, সে শুধুই দেখে প্রকাণ্ড শূন্যতা, ধ্বংসের রূপ, মৃত্যু। এইগুলো হচ্ছে শনির মানে ভাবনার মধ্যে পড়ে। সে শুধুই শূন্যতা দেখতে পায় আর ধ্বংস দেখতে পায়, মৃত্যু দেখতে পায়। সে এতই জড়বাদী যে জীবনকে পর্যন্ত সে স্বীকার করে না, জীবনকেও সে অস্বীকার করে যায়, সে মৃত্যুটাকেই হচ্ছে একমাত্র সত্যি ধরে। তার কাছে জীবনটাও মূল্যবান নয়, তার কাছে চরম সত্য হচ্ছে মৃত্যু। এমন অনেক মানুষের কথাই আপনারা শুনতে পারবেন, এই ধরনের পোস্ট খুব চলে ফেসবুকেতে, আমরা দেখতে পাই যে জীবনের বা আমরা বিভিন্ন ভালো ভালো বইগুলোতেও আমরা এগুলো পড়তে পারবো, মৃত্যু সম্পর্কে যে লেখাগুলো আছে, যে জীবনের চরম সত্যই মৃত্যু। এবার এটা আমরা জীবিত মানুষরা কখনোই সেটা অনুভব করি না, একেবারে হতাশগ্রস্ত বা দুঃখ বেদনা, বা যখন যখন আমরা খুব মানসিক যন্ত্রণার মধ্যে থাকি, যখন আমরা খুব পীড়ায় থাকি, যখন আমরা খুব কষ্টে ক্লেশে থাকি, একমাত্র তখন গিয়ে আমরা দেখবেন ফিল করতে পারি যে এই যে জীবন, এই সব মিথ্যে, তুমি মানে আমার আপন বলে কেউ হয় না, আমি একাই, আমার সঙ্গে কেউ আসেনি, আমার সঙ্গে কেউ যাবে না, আর জীবনটাই শুধু সাময়িক, সমস্ত আপেক্ষিক, একমাত্র মৃত্যুই সত্য। এই যে ফিলটা, এই ফিলটা আমরা যখন আনন্দে আছি, বিয়ে বাড়িতে আছি, তখন কি করতে পারবো? কখনো করতে পারবো না। কখন করতে পারবো? যখন আমরা শনির দেওয়া যন্ত্রণা বা পীড়ার মধ্যে আছি, তখনই কেবলমাত্র শনি মহারাজের যে মূল মন্ত্র, অর্থাৎ জীবন মিথ্যা, মৃত্যুই সত্য, মৃত্যুই অনিবার্য, মৃত্যুই মানে অচিন্তনীয়, তো এই যে মৃত্যুই সত্য, এই সত্যটা তখনই আমরা অনুভব করতে পারবো যখন কিনা শনি মহারাজের দেওয়া পীড়ার মধ্যে আমরা থাকবো। তো শনি মহারাজের কাছে ওই সৃষ্টি, ওই সৌন্দর্য, কোনো কিছুর মাহাত্ম্য নেই। তার কাছে যে জিনিসটা যত বেশি আহ শক্তপোক্ত, টেকসই, তার কাছে সেই জিনিসটা তত বেশি দামি। দেখবেন এটা আমরাও আমাদের জীবনে রিলেট করতে পারবো। আমাদের জীবনে অনেক মানুষ এরকম আছেন যারা হচ্ছে, ধরুন আমরা কোথাও শপিং করতে গেলাম, দু তিন ধরনের মানুষ আপনারা পেয়ে যাবেন। দেখবেন শপিং করতে যাওয়ার পরে যে জিনিসটা বেশ একেবারে দমদার, দেখলেই একেবারে এক ঝলকে পছন্দ হয়ে যাচ্ছে, কোনো বার্গেনিং ফার্গেনিং, দাদা পছন্দ হলো, দাদা ওটা দিয়ে দিন, এই যে মেন্টালিটি, এটা হচ্ছে রবি। আর আহ, যত ট্রেন্ডি ফ্যাশনেবল ড্রেস আছে, হাঁটু ছেঁড়া, কাঁধ ছেঁড়া, এই সমস্ত হচ্ছে মঙ্গল। আর যেই সমস্ত ড্রেসের মধ্যে দেখবেন চাঙ্কি ফাঙ্কি থাকে, ফুল বেলপাতা ইত্যাদি দিয়ে বিভিন্ন রকম জাঁকজমকপূর্ণ একটা, একটু বড়রা হেসে বলবে বাচ্চাদের মতন ড্রেস কেন পরেছিস, সেটা বুধ। আর বৃহস্পতির ড্রেস কিন্তু ট্র্যাডিশনাল, যারা বলে আমি তাঁতের শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, তসরের শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, তারা হচ্ছে বৃহস্পতির আন্ডারে, তাদের এই ফ্যাশন সেন্স। আর যে সমস্ত দাদারা বলবে আমি একটু ঢোলা ঢালা পাজামা, একটু ফতুয়া পরতে খুব ভালোবাসি, তাদের হচ্ছে, তারা হচ্ছে বৃহস্পতির আন্ডারে। আর শুক্র কি করে? শুক্র হচ্ছে একেবারে যেইগুলো, যেই সমস্ত আহ পোশাকের মধ্যে কারুকার্যতা আছে, এই কাজটা দেখে আমি কিনি, একটু সেখানে একটু কার্যকারিতা থাকবে, একটু পেইন্টিং থাকলো, বা একটু সেলাইয়ের বাহার থাকলো, বা যারা একটু ব্র্যান্ডেড জিনিসপত্র কিনতে পছন্দ করে, সেইগুলো হচ্ছে শুক্রের আন্ডারে পড়ে। আর যে মানুষগুলো গিয়ে আগে দেখবে দেখি তো কাপড়টা কেমন, ঘোড়া ডিম বোঝে কাপড়ে, কিন্তু টেনে টুনে ছিঁড়ে কাপড়টাকে ছিঁড়তে পারলে ভালো হয়, খুব এরকম 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 করে দেখবে, কি বুঝলো ভগবান জানে। কিন্তু তারা, তাদের কাছে হচ্ছে যে যদি বাবা শক্তপোক্ত হয়, একটা জিনিস কিনবো 3 বছর যাবে, আমি সব চায়না প্রোডাক্টে বিশ্বাসী না, আমি এমন একটা প্রোডাক্টের জিনিস কিনবো, এই জন্য আমি কিনবো, আমার ছেলে মেয়ে কি ব্যবহার করবে, তার ছেলে মেয়ে ব্যবহার করে যাবে, এই মানসিকতা হচ্ছে শনিদেবের দেওয়া। নিজে যত শক্তপোক্ত, সেই জিনিসটা হচ্ছে তত বেশি সুন্দর বা তত বেশি ভালো। শনিদেব হচ্ছে কিন্তু আকারে বিশ্বাসী। মানুষই তো একরকম হয় না ম্যাডাম, হ্যাঁ, তার ভেতরে অনেকগুলো কারকতাই তো দেখা যায়। হ্যাঁ, আমরা মানে তো দেখা যায় এর প্রত্যেকটা মধ্যে। মানুষের মধ্যে, এই দেখো, এই যে আমরা তো পুরো ব্রাঞ্চ অফ প্ল্যানেটস এর কারকত্ব। তোমার হ্যাঁ মধ্যে হ্যাঁ তুমি হ্যাঁ হ্যাঁ। পুরো যে একটা প্ল্যানেট দ্বারা প্রভাবিত হবে তা তো নয়, তোমার এইটা না এর না মতন, না। ওইটা তার মতন। হ্যাঁ, এটা আমাদের চিনতে হবে যে আমার যে এই সেন্স, পোশাক সেন্স, সেটা কার কোনটা মতন? বেশি? কোনটা সেটা হয়তো বেশি? শুক্রের মতন। আমার খাদ্য আচ্ছা। সেন্স সেটা কার মতন? সেটা হয়তো শনির মতন।
আবার আমার লাইফস্টাইল আমি কেমন ভাবে পছন্দ করি, মানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা প্ল্যানেট রুল করে। এবং প্রত্যেকটা দিন ইনফ্যাক্ট, আজ সকালবেলা ঘুম থেকে উঠে আমার বেশ ফুরফুরে মেজাজ, আমি গুনগুন করে গান গাইছি, দু চার পাক নাচও নেচেও নিচ্ছি, এই ফুরফুরে মনের কারক, সেটা আলাদা আলাদা করতো। আবার সকালবেলা উঠে ডিপ্রেস, ধুর ব্যাং ভালো লাগে না, এটা আলাদা। মানে এই প্রত্যেক দিন তুমি এই যখন কারকত্বগুলো জেনে যাবে খুব মজা লাগবে, যে প্রত্যেক হুম। দিন প্রত্যেকটা গ্রহকে আলাদা আলাদা করে চিনতে পারবো, আরে এটা তো আমি না, এটা তো ওই গ্রহ আমায় দিয়ে করাচ্ছে। হ্যাঁ, এবং এই মজাটা একদম। হচ্ছে তখন, যখন আমরা কারকত্বটা চিনি। আমরা জ্যোতিষ মানে কি, জ্যোতিষ মানে শুধুমাত্র ভবিষ্যৎকে গণনা করে বলে দেবো তা নয়, জ্যোতিষ মানে না। হচ্ছে আমাদের জীবন শৈলীটাকে সুন্দরভাবে গঠন করা। যখনই আমরা জেনে একদম। যাব না, যে এই যে আমি শিবানী দাস, আমি হুম। মানে শুধুমাত্র আমি আমার এই শরীরটাই নয়, এছাড়াও আমি মানে অনেক কিছু, এই যে আজকে আমি হেসে কথা বলছি বা আমার একটা সুনাম হলো এবং আমি ডগমগো ডগমগো হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমায় একজন যে নিন্দা করে দিল, আর আমি খুব মুষড়ে গেলাম, খুব হতাশ হয়ে গেলাম, জীবনের আর কোনো আমার উদ্দেশ্য নেই, এক্ষুনি আমার জীবনটাকে শেষ করে দেবো। এই সময় যদি আমরা কারকত্বটাকে রিলেট করতে পারি, যে এ তো আমি নই, এ তো সব গ্রহ নক্ষত্ররা করাচ্ছে, এটা তো আমার কিচ্ছু নেই একদম। হাতে, তাহলেই দেখবেন জীবনটা কত সুন্দর, কত ইজি হয়ে যাচ্ছে। এবং এটাই, হ্যাঁ, এটা। এই যে গ্রহ নক্ষত্রকে পড়তে পেরে আমরা আমাদের জীবনের পথটাকে আলাদা আলাদা রকম ভাবে নিয়ে যেতে পারবো এবং রিলেট করতে পারবো, যে এই জীবনটা কেবলমাত্র এইটুকুনি, এই 80 বছর, 70 বছর, 60 বছরের ব্যাপার নয়, এর আগে এবং পরে আরো ছিল, আরো আছে, আরো থাকবে। তো এই দুঃখ, এই যন্ত্রণা, এই হতাশা সবকিছু আপেক্ষিক মনে হবে। এবং তাই সবই তো আপেক্ষিক। যেটা আজকের দুঃখ, হুম। আজকে আমি সেই দুঃখটাকে অবলম্বন করে মনে হচ্ছে এটা শ্রেষ্ঠ, কিন্তু এর থেকেও দুঃখ আসতে পারে, বা এর থেকেও বেশি দুঃখ আমি আগে পেয়েছি, তার জন্য তার সাপেক্ষে আজকের দুঃখটা হয়তো আমরা একদমই কম দেখবো। মানুষ যে পাথর হয়ে যায় যন্ত্রণায় কিভাবে, সেটা তো এই সাপেক্ষবাদ দিয়েই, যে আগেরটার থেকে এটা কম বা এটার থেকে ওটা বেশি, কোনোটাই তো একদম নিশ্চিত হয় না, সবই আজ এবং কালের রূপ। এবং সেটা এই কারকত্বকে যখন আমরা ডিলিট করতে পারবো, তখন আরো সুন্দর হয়ে যাবে। এবং আমরা যখন ভবিষ্যতে প্রেডিকশন দেব, শুধু স্টোন তো দেবো না, স্টোন দিলাম, কবজ দিলাম, গল্প শেষ, ওরকম ভাবে আমরা জ্যোতিষ হব না। আমরা তাদের পথটা বলে দেবো, যে এই যে সমস্যাটা হচ্ছে এটা কিভাবে হয়েছে আপনার জীবনে, এবং আপনারা ঠিক কোন কর্মটা করে সেখান থেকে উঠে আসবেন। এটাই তো সঠিক জ্যোতিষের নিদর্শন, যে আপনি রেমিডি কবজের বাদ পরে গিয়েও তাকে একটা পথ দেখে আপনি তাকে একটা move করতে জীবনশৈলীর পারবেন। পরিবর্তন আর কি একদম, যেটা। একেবারেই তাই। যাই হোক, তো আর একটা জিনিস হচ্ছে, এই শনির কারকত্বের মধ্যে পড়বে শনি মহারাজের, সেটা হচ্ছে নিয়মানুবর্তিতা। মঙ্গল যেমন দেখুন, আমরা জেনেছিলাম মঙ্গল এবং শনি একে অন্যের প্রধান শত্রু। মঙ্গল কি চায়? নতুন নতুন এবং পরিবর্তন। আর শনি মহারাজ সেখানে কিন্তু একেবারেই প্রয়োজন, মানে পরিবর্তনের একেবারে উল্টো দিকে, সে পরিবর্তন মোটে পছন্দ করে না। তার কথা হচ্ছে জীবন মানে গতানুগতিক ভাবে যেমন ছিল, যেমন আছে, তেমনই থাকবে, কোনো রকম পরিবর্তন শনি মহারাজ পছন্দ করেন না। তার কাছে নিয়মানুবর্তিতা ভীষণ একটা বড় ম্যাটার। যে মানুষগুলো দেখবেন আপনাদের আমাদের জীবনে, যে মানে একেবারে তার সমস্ত কিছু ঘড়ির কাঁটায় কাঁটায় চলে, সে সঠিক টাইমে উঠবে কোনো প্রয়োজন নেই, তার ভোর 5টার সময় উঠে বসার কোনো প্রয়োজন নেই, কিন্তু সে ঘড়ি 5টার সময়ই উঠবে, সে 7টার সময় চা খাবে, সে 9টার সময়ই বাজারে যাবে, সে 11টার সময় এসে ব্রেকফাস্ট, এই যে নিয়মানুবর্তিতা, এবং সেটার একেবারেই নরমচরণ নয়, তাহলে ওই মানুষটার জীবনে শনি মহারাজের সুপ্রভাব বর্তমান। ঠিক এইটাই যদি উল্টে যায়, মানে যদি শনি মহারাজের অশুভ প্রভাব থাকে বা দুর্বল থাকে বা পীড়িত থাকে, তাহলে সেই মানুষটা হবে সেরা লেট লতিফ। এই মানুষগুলো সেই মানুষগুলো যারা প্রত্যেক দিন যাওয়ার, ইস 1 মিনিট আগে ট্রেনটা চলে গেল, এই যাদের জীবনে ইস 1 মিনিট আগে ট্রেনটা চলে গেল, আমি পৌঁছালাম ট্রেনটা ছেড়ে দিল, একটুর জন্য হলো না, এই যে মানুষগুলো সবার জীবনে কিন্তু শনিদেবের অশুভ প্রভাব বর্তমান। এবং এরা প্রচন্ড অলস হয়। 18 বছরে মানে তাদের হচ্ছে 18 মাসে 18 মাসে বাচ্চা আসছে। এদের একটা কাজ করতে বলবেন, বলে আপনি 3 কিলোমিটার ঘুরে এসে দেখবেন তখনও সে বলছে এই তো উঠছি, আপনি বলবেন ভাই তুই রাখ আমি করে নিচ্ছি। এই যে বিরক্ত হয়ে যাওয়া, মানে আমাদের বাড়ির অনেক পুরুষ মানুষকে এরকম দেখতে পাওয়া যায়, তারা মোটে নড়ে না, এক জায়গায় পড়ে থাকবে, তো পড়ে থাকবে, করছি করছি করতে করতে বছর ঘুরিয়ে যাবে। এই মানুষগুলোর মধ্যে কিন্তু
শনি মহারাজের অশুভ প্রভাব যাদের আছে যাদের চার্টে, তাদের কিন্তু এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। তাদের কাজ কিন্তু মোটে এগোয় না, প্রচন্ড স্লো, প্রচন্ড অলস, এবং কখনোই সময়ের কাজ তারা সময় করে উঠতে পারে না। যারা, যে সমস্ত রাজনৈতিক নেতা আমাদের আহ বর্তমানে আমরা যদি একটু গভীরভাবে ভাবি, যে সমস্ত রাজনৈতিক নেতা দেশটাকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে বেঁধে ফেলতে চায়, সেই সমস্ত নেতাদের কিন্তু জীবনে বা জন্ম চার্টে শনি মহারাজের শুভ প্রভাব বর্তমান। তারা শৃঙ্খলাবদ্ধ জীবন চায়, দেশের একটা নির্দিষ্ট নিয়ম থাকুক, বা জীবন, প্রত্যেকের জীবন একটা নির্দিষ্ট শৃঙ্খলতার মধ্যে থাকুক। এটা কিন্তু যাদের যাদের চাহিদা, তাদের মধ্যে কিন্তু এই শনি মহারাজের শুভ প্রভাব বর্তমান থাকবে। শনি মহারাজকে বলা হয় আহ বন্ধনের সূচক। বন্ধন, শনি মহারাজকে, শনির যে প্ল্যানেটটা আমরা যদি দেখি, তাহলে দেখবো তার বাইরের দিকে এরকম তিনটে রিং আছে। এই রিং থেকে কিন্তু এটা ইন্ডিকেট করে যে পরাধীনতা, মানে মঙ্গল যেমন স্বাধীন গ্রহ, শনিদেব কিন্তু সেরকম স্বাধীনতার বিপক্ষের একটা গ্রহ। সে কিন্তু পরাধীনতা, মানে পরাধীনতার মধ্যে সে থাকতে পছন্দ করে। শনি মহারাজের সব সময়, মানে এই জন্য শনি মহারাজকে আহ মানে ভারবাহী পশু, বা যারা হচ্ছে ভৃত্য, কৃতদাস, এই যে জন মজুর, এই সমস্ত যে মানুষজন, তাদেরকে কিন্তু শনিদেবের সাথে রিলেট করা হয়। এবং শনিদেবের রিলেটেড মানুষদের কিন্তু সব সময় একজন না একজন মালিক থাকতে হবে, সে নিজে একা কিছু করতে পারে না। কারণ শনি মহারাজকে বলা হয় পঙ্গু। কেন বলা হয়? এটা হচ্ছে রাবণের যে গল্পটা আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই জানেন, যে রাবণের যে ছেলে ছিল, তার জন্মচার্টে, মানে 11 নম্বর ভাব, আমাদের জন্মচার্টের যে 11 নম্বর ভাব আছে, সেই 11 নম্বর ভাবে অবস্থিত গ্রহরা সুফল দিয়ে থাকে। তো এবার রাবণ তার শক্তির বলে সমস্ত গ্রহকে, আহ ওনার যে পুত্র, তার জন্ম চার্টের যে 11 নম্বর ভাব ছিল, সেই 11 নম্বর ভাবে সবকটা নবগ্রহকে বেঁধে রেখে দিয়েছিল। এবার এটা তার কারণ ছিল এই যে সে হচ্ছে অজেয় হোক। সমস্ত গ্রহ যদি 11 নম্বর ঘরে বাধা পড়ে থাকে, তাহলে তো তার আর কোনো রকম ক্ষতি সাধন সম্ভব না। কোনো ঘরই 12কে রিলেট করতে পারলো না, অষ্টমকে রিলেট করতে পারলো না, সিক্সকে রিলেট করতে পারলো না, তাহলে একটা মানুষের যা যা খারাপ হওয়ার কথা সেগুলো তো হবে না। তো এই সময় কি হয়েছিল, উম ওই আহ সকলে মিলে পরামর্শ করে শনিদেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ঠিক একটা নির্দিষ্ট সময়ে, যখন আর কি ওই যে সময়টা আর কি বিবেচনাটা করা হয়েছিল, যে সময়টা নেওয়া হয়েছিল, যে শনিদেব যেন তার পাটা, যেহেতু 11 নম্বর ঘর, তো শনিদেব যেখানে ছিলাম সেখান থেকে পরবর্তী ধাপটাই হচ্ছে 12 নম্বর ঘর। 12 নম্বর ঘর থেকে আমরা ব্যয়ের ভাব দেখি, আমাদের ডিস্ট্রয়ের ভাব দেখি, তো সেইখানে 12 নম্বর ভাবটাকে ছুঁয়ে দিতে পায়। তো ওই সেই নির্দিষ্ট সময়ে শনিদেব কি করেছিলেন, যে যেখানে বাধা ছিলেন সেইখান থেকে তার পাটা হচ্ছে 12 নম্বর ভাবে স্পর্শ করেছিল, এবং সেটা দেখতে পেয়ে সম্ভবত রাবণী, আই এম নট শিওর, যে কোষাকুষি ওটা দিয়ে নাকি একটা ছুঁড়ে মেরেছিল শনি মহারাজের পায়ে, এবং তার ফলে শনি মহারাজের পা কিন্তু ওই তখন থেকে পঙ্গু হয়ে যায়। এবং সেই কারণেই শনি মহারাজকে বলা হয় এই তার রিলেটেড যে সমস্ত কাজবাজ, সেগুলো কিন্তু, মানে যেহেতু সে পঙ্গু, তো পঙ্গু থাকলে কি হবে, সে তো একা কোনো কিছু বহন করতে পারবে না, তার সবসময় একজন একজন ভারবাহী একজন মানুষ লাগবে, সে হচ্ছে ফলো করবে। তো সেই কারণেই আহ তার কখনো, মানে সবসময়ই শনি প্রভাবিত মানুষজনদের একজন মালিক সবসময়ই প্রয়োজন। এবার সূর্যের আহ সন্তান হিসাবে আমরা শনিদেবকে জানছি, কিন্তু সূর্যের সঙ্গে শনিদেবের মতবিরোধ প্রচন্ড। কিরকম সেই বিরোধটা? সূর্য, দেখবেন সকালবেলা যখন আমরা দেখি যে আহ সূর্য উদয় হচ্ছে, তো সে তো উদার, সে দয়ালু, সে তো তেজবান রাজা, সে কিন্তু সমবন্টনে বিশ্বাসী। এমন কোথাও নয় যে একটা গাছে পাতা আলো পড়েছে, পরের গাছটায়, পরের পাতাটায় আলো পড়েনি, এমন কিন্তু নয়। যদি না কোনো রকম ছায়ার সৃষ্টি হয়, তো সেই সমবন্টনে বিশ্বাসী, সে সকলকে সমানভাবে দেবে। এটা হচ্ছে সূর্যের আহ চাহিদার জিনিস। কিন্তু শনি মহারাজের বক্তব্য হচ্ছে আলাদা। তিনি বলছেন যে তা কেন,
একজন মানুষ বৃদ্ধ, একজন যুবক, একজন দুঃখী, একজন সুখী, একজন পাপী, একজন পুণ্যাত্মা, একজন স্ত্রী, একজন পুরুষ, একজন হয়তো বিকলাঙ্গ, একজন হয়তো সুস্থ। এই যে মানুষের মধ্যে এত রকম বিভেদ আছে, তাহলে প্রত্যেকে কেন একই ফল পাবে? প্রত্যেকের কর্ম যখন আলাদা, তাহলে প্রত্যেকের প্রাপ্তিটাও তো আলাদা হওয়া উচিত। এটা শনি মহারাজের বক্তব্য। তার কথা হচ্ছে, যে যেমন কর্ম করবে তাকে ঠিক সেই রকম ততটুকুই দেওয়া হবে ফল হিসাবে, তার বাইরে নয়। এই কারণেই শনি এবং রবির কিন্তু শত্রুতার সম্পর্ক বা মতবিরোধের সম্পর্ক, কখনোই দুজনের কিন্তু মতের মিল হয় না। শনি মহারাজকে যে যে কারণে শনি মহারাজকে ভয় করা হয়, সেই ভয়ের কারণটাই কিন্তু কর্মফল। কারণ আমরা সকলেই জানি, আমরা যারা মানব জনিতে জন্মগ্রহণ করেছি এবং কলিযুগে, তারা আমরা সকলেই জানি আমরা কেউ নিরপরাধ নয়। আমরা কখনো না কখনো কোনো না কোনো ভুল কাজ তো করে ফেলছি, সেটা নিজের জানতে হোক বা অজান্তে হোক। এবং এই ভুলের শাস্তি কিন্তু আমাকে পেতে পেতে হবেই, একেবারেই কাটায় গন্ডায়। সেটা আমরা, যে পাপ বিভিন্ন রকম হয়, সেটা সেই পাপটা যদি আমরা আমাদের বাণীর মাধ্যমে করে থাকি, আমাদের কর্মের মাধ্যমে করে থাকি, বা যেভাবেই করে থাকি, আমরা যদি কোনো রকম পাপ কার্য করে থাকি, সেই পাপের ফল কিন্তু আমাদেরকে কড়াই গন্ডায় ফেরত দেবে। সে কে না, সে শনি মহারাজ। ওই যে আমরা সবসময় কথায় কথায় বলে থাকি না, একজন দেখছে একজন দেখছে, কে সেই একজন? সেই একজন কিন্তু এই শনি মহারাজ, যার কাছে প্রত্যেকটা মানুষের কর্মের হিসেব কিন্তু কড়ায় গন্ডায় থাকে। এবং সময় আসলে পরে, দশান্তর দশা যখন আসে, তখন কিন্তু এই যে ফলাফল, আমাদের কর্মের ফল, এক বিন্দু এক বিন্দু ভুলচুক হবে না। আমরা যে ভাবি না, দুঃখ করি যে আমি তো কোনো অন্যায় করিনি, তারপরেও কেন আমার এত দুঃখ এত যন্ত্রণা, সে তো আমাদের এই জড়চক্ষুতে আমরা দেখতে পাচ্ছি না যে আমরা অন্যায় করেছি কিনা, কিংবা আমরা ভুল করেছি কিনা। রাহুর মায়ায় আমাদেরকে সেই সমস্তটাকে আমাদেরকে কি করছে, করায়ত্ত করে রাখছে, এবং আমি সর্বস্ব করে তুলছে, যে আমি ভুল করতেই পারি না, আমি মহান, আমি একেবারে ভগবানের হাতে তৈরি একটা জীব, আমার দ্বারা ভুল হতেই পারে না। এটা আমাদের ধারণা। কিন্তু শনি মহারাজ জানেন যে আমরা কোথায় কি ভুল করলাম, এবং সেই ফল কিন্তু আমাদেরকে ভোগ করতেই হয়। এই কারণেই শনি মহারাজের প্রতি কিন্তু মানুষের এত ভয়। কারণ আমরা জানতে যতই বলি, গলা চিৎকার করে বলছি আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো ভুল করিনি, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমাদের অন্তরাত্মা কিন্তু জিজ্ঞাসা করে, ইজ ইট, সত্যিই কি কোনো ভুল করিনি? সত্যি কি কোনো দোষ নেই? একটাও পাপ করিনি, অন্যায় করিনি, এটা হতে পারে মানব জন্মে? তো সেই কারণে কিন্তু শনি মহারাজকে মানুষ ভয় পায়। সঠিক কর্ম করলে সঠিক ফল পাবো, কিন্তু এই সঠিক কর্ম করেছি কি? কোন কর্মটা সঠিক করেছি, কোন কর্মটা বেঠিক করেছি? ম্যাম তাহলে তো ভয় শনি মহারাজকে না পেয়ে কর্মকে করা উচিত। কি করা উচিত? কর্মকে ভয় করা উচিত, খারাপ কর্ম করা না করা থেকে Exactly! বিরত এবার আপনি থাকা কি করে উচিত। বুঝছেন? ধরুন আপনি আবেগে আছেন, সাপোজ, প্রবল কর, আপনি একজন আনম্যারিড পার্সন, বা আপনি ম্যারিড পার্সন ধরে নিলাম, আমি জানি না। এবার আপনার সঙ্গে আপনার স্ত্রীর গন্ডগোল বেঁধেছে, সামান্য সাংসারিক কারণ নিয়ে। আপনার প্রচন্ড রাগ হয়ে গেল। আপনার উচিত ছিল রাগটাকে কন্ট্রোল করে সে জায়গা থেকে বেরিয়ে আসা, আপনি পারলেন না। আপনি দুটো এমন শব্দ প্রয়োগ করে দিলেন, বাড়ির ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, বাবা মার ক্ষেত্রে হোক, রাস্তাঘাটে হোক, যেখানেই হোক, আপনি এমন দুটো শব্দ প্রয়োগ করে ফেললেন, এবং উল্টো দিকের মানুষটা আঘাতে জর্জরিত হয়ে গেল। সেই মানুষটা কতটা আঘাত পেল এটা তো আপনি বুঝতে পারেননি, কিন্তু আপনি করে ফেলেছেন। একটা ছোট্ট কথা, একটা মানুষ সুইসাইড পর্যন্ত করে ফেলে, করে তো। কিন্তু যে আমরা আমরা যেটা যারা করছি, এবার আমরা বুঝতে তো পারি না যে এই কর্মটা এতটা খারাপ হয়ে গেল। কিন্তু করা হয়ে গেলে বুঝতে পারি যে ইস, ভুল হয়ে গেল। কিন্তু ওই ইসের মাঝখানে অনেকখানি গ্যাপ হয়ে গেছে। কিন্তু আমাদের তো সেই প্র্যাকটিসটা নেই, কলিযুগে সেটা সম্ভব নয়। তার জন্য আমরা ভুল করছি, এবং ভুলে কর্মের উপরে যত্নবান হওয়ার কথাই তো শনিদেব সবসময় বলেন। তিনি কর্মফল দাতা, যে কর্ম সঠিকভাবে করো, না হলে আমি তোমায় সঠিকভাবে কর্ম করাতে শেখাবো। এবং সেই শেখানোর পদ্ধতিটা মোটেই বৃহস্পতির মতন নয়। বৃহস্পতির বাবা বাছা করে শেখায়, আর শনি হচ্ছে বেত মেরে শেখায়, দুজনেই গুরু। কিন্তু শনির শেখানোটা কিন্তু মারাত্মক কষ্টদায়ক। তো সেই শিক্ষাটা আমরা পাবো কোথায় এখন? যে এইভাবে করতে হয়, এইভাবে শিখতে হয়, সেই তো গুরুর অভাব বড়। আমরা তো জানি না জীবনে পাপ কাকে বলে, সেটাই সঠিক সঠিক ব্যাখ্যা আমাদের কাছে নেই। আমরা জানি পাপ, খুন করলে পাপ, ধর্ষণ করলে পাপ, লোকের টাকা চুরি করে নিলে পাপ, এই যে কয়েকটা বড় বড় পাপ আমরা জানি। কিন্তু কত সূক্ষ্ম পাপ রয়েছে যেগুলো আমরা জানি না, যেগুলোর ফল আমাদের ভোগ করতে হয় প্রতিনিয়ত। অবশ্যই কর্মের ব্যাপারে যত্নশীল আমাদের হওয়া প্রয়োজন, কিন্তু আমরা তো সেটাও ঠিকভাবে জানি না। যাই হোক, এবার আমরা একটু লিখে নেব সূর্য থেকে দূরত্ব ইত্যাদিগুলো।
সূর্য থেকে 88,6,06,00,000 মাইল দূরে অবস্থান শনির। 88 লক্ষ কোটি। কোটি, 88,06,00,000 মাইল। পৃথিবী থেকে শনির ওজন কম, আবার বৃহস্পতি থেকে শনি ছোট। শনির 9খানা চাঁদ, মানে উপগ্রহ। ম্যাডাম আরেকবার বলবেন? হুম 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 বলছি পৃথিবী থেকে শনির ওজন কম, আর বৃহস্পতি থেকে ছো- আয়তন কম। আয়তনে ছোট। 9টি উপগ্রহ। 9টি উপগ্রহ। আচ্ছা, এবার আমরা ওর কারকত্বগুলো লিখে নেই। কারকত্ব হচ্ছে ভয়। প্রথম হচ্ছে, আমি এতক্ষণ ধরে আপনাদেরকে সকলকে ভয় দিলাম যে পাপ করা যাবে না, সকলের মনের মধ্যে একটা ভীতি তৈরি হয়ে গেল, কারণ আমরা পড়ছিলাম শনি মহারাজ এবং তার এফেক্টটা আমাদের মধ্যে চলে আসবে। তো সেই চলে এসছে, আমরা সবাই ভীতগ্রস্ত যে আমাদের কি অন্যায় হয়ে গেল। এই ভয়ের কারক গ্রহটাই হচ্ছে শনিদেব, সকলের মধ্যে ভয় তৈরি করে দেওয়া। পাপ করো না, তাহলে কিন্তু আমি শাস্তি দেব। নৈরাশ্য, অবসাদ, দুঃখ, একাকিত্ব, ধৈর্য। যে মানুষটা খুব ধৈর্যশীল তার শনি ভালো, যে মানুষটা একেবারেই অধৈর্য তার শনি খারাপ। একটানা পরিশ্রম করার ক্ষমতা। দেখবেন কুলি মজুর যারা কঠিন পরিশ্রম করে, এই যে পরিশ্রম করার ক্ষমতাটা দেয় শনি মহারাজ। এবং এই ধরনের যত শ্রমিক আছে তাদেরকে ইন্ডিকেট করেও শনি মহারাজ, লেবার শ্রেণীর মানুষজন যারা। কর্তব্য এবং নিষ্ঠা, কৃপণতা, কিপ্টে যারা হয়, এই প্রভাবটাও আবার শনির দেওয়া, মানে অযাচিত খরচ করবে না, তাদেরকে অন্যরা কিপ্টেই বলে থাকে। আমি তো ভাববো ঠিকই করছি, কিন্তু অন্যরা ভাবে বড্ড কিপ্টে। নিয়মানুবর্তিতা, সাবধানতা, রক্ষণশীল, যোগী, ন্যায়নিষ্ঠার কারক, যারা ভীষণ নীতিবান। শনি মহারাজের ব্যক্তিবর্গ খুব একটা খারাপ মানসিকতার হয় না, তারা বেশ নীতিবান, নিষ্ঠাবান, ধৈর্যশীল, কর্তব্যপরায়ণ, কঠিন পরিশ্রম করতে পারে, এবং তারা পাপে বিশ্বাসী, পাপ পুণ্যে বিশ্বাসী। যে মানুষগুলো খুব অ্যারোগ্যান্ট হয়, যারা নিজেদের নিজেদেরকে খুব একটা বিশাল কিছু ভাবতে শুরু করে, আমি অনেক কিছু, আমি এসবের ধার ধারি না, এই মানুষগুলোর মধ্যে কিন্তু খারাপ মঙ্গলের প্রভাব। ঠিক উল্টো রকম ভাবে এইগুলোরই ঠিক উল্টো, যারা হচ্ছে বাস্তবের সঙ্গে খুব রিলেটেড করে, ওই রকম নিজেকে একটা হম্বিতম্বি ভেবে বসে থাকে না, তারা বুঝতে চেষ্টা করে যে আসলে কি ঘটনাটা, কি ওই ঘটনা সাপেক্ষে আমি আদবে কতখানি। এই যে বাস্তবের সঙ্গে রিলেট করা, এটা কিন্তু শনি মহারাজের কারকত্বে, বাস্তবতাকে কঠোরভাবে চিনিয়ে দেওয়া। যাদের জীবনে শনির প্রভাব থাকে, কুপ্রভাব থাকে আর কি, তাদের জীবনে সফলতা একটু দেরিতে আসে, এবং বাধা, বিপত্তি, এসবের কারক গ্রহও কিন্তু শনিদেব। লেট করিয়ে দেওয়া, কোনো কিছু প্রাপ্তিতে বাধা যেটা আসে,
শনি কোনো রকম ফাঁকিবাজি পছন্দ করে না, একেবারে সঠিক কাজ সঠিক ফল। হ্যাঁ ম্যাডাম, আরেকবার বলুন please। কোনটা গো? বাধা বিপত্তির পরে বাধা বিপত্তির পরে কি বললাম? ওই ত্যাগ করিয়ে কি দেওয়া। যেন হ্যাঁ, কি লেট করিয়ে পছন্দ দেওয়া। করেন? লেট করিয়ে দেওয়া ফাঁকিবাজ। এবং ফাঁকিবাজি সে পছন্দ করে না, হ্যাঁ হ্যাঁ, সঠিক ফাঁকিবাজ। সময়ে সঠিক কাজ। অপেক্ষা করতে শেখায়। যে সমস্ত প্রেমিকারা বা প্রেমিকরা বছরের বছর বছর একটা প্রেমিকার জন্য বা একটা প্রেমিকের জন্য অপেক্ষা করে থাকে, এই অপেক্ষা করতে শেখায় কিন্তু শনি মহারাজ। এবং যে কোনো কিছুতেই, শুধু প্রেমিক প্রেমিকাতে আটকে থাকবো না, যে কোনো কিছুতেই অপেক্ষা করতে শেখায় শনি মহারাজ। শুষ্ক শুষ্কতা শুষ্কতা মানে ড্রাইনেস, শনি মহারাজকে প্ল্যানেট অফ ড্রাইনেস বলা হয়। আয়ুর কারক গ্রহ হচ্ছে শনি মহারাজ। তাই জন্য অষ্টমে যদি শনি অবস্থান করে, সেক্ষেত্রে সেই জাতককে বা জাতিকাকে দীর্ঘায়ু হতে দেখা যায়। শনির প্রভাবিত জাতক জাতিকার মধ্যে দুটো যে ভ্রু আছে, ভ্রুর মাঝখানের যে গ্যাপটা, ওই গ্যাপটা কম দেখতে মানে কম থাকে আর কি, স্পেসটা কম থাকে। আর এক ধরনের লোক আছে, আপনারা দেখতে পাবেন, আপনারা এক্ষুনি সকলের মনে পড়ে যাবে, যারা হচ্ছে চশমার উপর দিক দিয়ে দেখে, একটু চশমাটা একটু নামিয়ে চশমার উপর দিক দিয়ে দেখে যারা, তাদের উপরে কিন্তু শনি মহারাজের প্রভাব থাকে। টু না কু ম্যাম? ভ্রু, আইব্রো। না, যারা উপর দিয়ে দেখে তাদের উপর সুপ্রভাব না কুপ্রভাব? এটা বিচার্য আর কি, প্রভাব থাকে, এটা থাকে। আর ম্যাডাম, যারা অনেকে আছে না, এই তেরছা ভাবে দেখে, একটু মানে কাত করে কাউকে কাউকে অবজার্ভ করে, তারা কিরকম? একটু কাত করে মানে তাদের মধ্যে এই যে কাত করে দেখার মধ্যে দু তিনটে ব্যাপার আছে। ধরো তুমি প্রেমে পড়েছো, তখনও কাত করে দেখবে, তখন শুক্র। কিন্তু তুমি একটু না, যে কোনো হ্যাঁ, কারুরই কথা শোনার সময় বেশ একটা মানে চোখটাকে যেন তেরছা ভাবে তার হ্যাঁ, দিকে ত্যায্য ভাবে করে রাখে। দেখে। কেতু হতে এ- পারে ম্যাম। এই ত্যাজ্জাটার সঙ্গে যদি রাগান্বিত থাকে, তাহলে সেখানে না। অ্যাক্টিভ থাকবে, কিন্তু যদি কৌতূহল থাকে তাহলে কিন্তু হ্যাঁ, সেটা আবার কেতু। অবজারভেশনের একটা ভাব রাহু, আর কি। অবজারভেশন রাহু। হুম। যখনই কোনো কিছুতে অবজারভেশন চলে আসছে, তখন হচ্ছে রাহু হুম, চলে। আচ্ছা আচ্ছা। না, এরকম দু তিনজনকে দেখেছি আর কি, তারা হ্যাঁ, এই তো এই একটু কারকত্ব ওই জানার রকম মানেই তো একটা বোঝা যাচ্ছে। জাজমেন্টাল দৃষ্টি নিয়ে দেখে আর কি। হ্যাঁ, অবজারভেশন হচ্ছে রাহু। আচ্ছা। আচ্ছা, শ্রবণ ম্যাম, শক্তি। কারো হ্যাঁ, যদি দুটো হ্যাঁ বলুন। শোনা দুটো যায় না ভ্রু কথা যাদের বলুন। জোড়া থাকে সেই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। বলছিলাম যে যাদের দুটো ভ্রু জোড়া থাকে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কোন গ্রহের প্রাবল্যতা বেশি সেটা জানতে চাইছেন? হ্যাঁ। হ্যাঁ, জোড়া ভুরু কিন্তু মঙ্গলের ইন্ডিকেট করে। জোড়া ভুরু শয়তানের গুরু, এই আচ্ছা কথাটা আছে। হ্যাঁ, এটা আমি বলিনি কিন্তু, আবার আমার উপর রাগ করবেন না। হ্যাঁ, যাদের জোড়া ভুরু থাকে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ তাদের কিন্তু একটু রেগে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। দেখবেন এরা খুব চট করে রেগে যায়। তো এটা কিন্তু মঙ্গলের ইন্ডিকেশন দেখা যায়। এবং এরা আবার সঙ্গে বুধও আছে, এরা কিন্তু প্রচন্ড বুদ্ধিমানও হয়। আচ্ছা প্রচন্ড বিচক্ষণ এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এদের থাকে। মানে আফটার অল বলবো, নিজের ভালোটা এরা কিন্তু খুব ভালো বোঝে। আচ্ছা। এবার এগুলো কিন্তু দেখুন, একদম এই ধরনের প্রেডিকশন দিয়ে কিন্তু মানুষ চেনা যায় না, এগুলো ফেস রিডিং এর একটা পার্ট। কিন্তু এটা দিয়ে কিন্তু শুধু একটা পার্ট দিয়ে সমস্ত মানুষকে বুঝে যাবো, এটা কিন্তু হয় না। পুরো চার্টটা অ্যানালিসিস করে, বা অন্তত তার লগ্ন মন এবং লগ্নপতি এবং রাশিপতির বিচারটা করে অন্তত মানুষ চিনতে পারবো। একটা মানুষকে আমি বলে দিলাম ভ্রু থাকলে মানে এটা হবে, এবং তাকে একটা পার্টিকুলার মানুষকে ওটা দেখে সেটাই ভেবে নিলাম, সেটা কিন্তু নয়। আচ্ছা, এর রোগগুলোকে আমরা একটু জানবো। শনি ম্যাম, মহারাজ। শ্রবণ নিয়ে কি বললেন? হ্যাঁ, শ্রবণ শক্তি একটু কম দেখতে পাওয়া যায়। আর এদের হাত পা গুলো একটু লম্বা লম্বা হয় তুলনামূলক যাদের খারাপ শনি? না,
শনির প্রভাব, এটা ভালো মন্দ দুটোই থাকতে পারে। শনির প্রভাব রয়েছে যে ব্যক্তির উপর তাদেরকেই দেখবে, যাদের মোটামুটি এইগুলো একসঙ্গে থাকতে হবে, একটা থাকলে হবে না কিন্তু। যে মানুষগুলো দেখবে একটু ভ্রুর উপর দিয়ে দেখছে এবং শ্রবণ কানে একটু কম শোনে, সাথে তাদের হাত পা লম্বা লম্বা, এইরকম কম্বিনেশন যদি দুটো তিনটে ম্যাচ করে যায়, তাহলেই বুঝবে এই লোকটার উপর শনির প্রভাব আছে। এবার ভালো কি মন্দ তার বাকি অ্যাক্টিভিটি গুলো দেখে নিতে হবে। আমরা এতক্ষণ ধরে ভালো মন্দটা দেখলাম, যে কি প্রভাবটা আছে সেটা তখন আমরা বুঝবো ভালো কি মন্দ, বাকি কাজগুলো যদি আমরা রিলেট করতে পারি। আচ্ছা, রোগগুলো একটু লিখে নেই। দাঁত ও হাড়ের সমস্যা, অপুষ্টি, পিঠ কোমর হাঁটুতে ব্যথা, বাতের আর্থারাইটিস কারক গ্রহ হচ্ছে রাহু, শনি মহারাজ। যাদের যাদের বাতের সমস্যা আছে, এই রোগটা দিয়েছেই শনি মহারাজ। কোমর রক্ত, আর হাঁটু বললেন ম্যাম? হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, যত জয়েন্ট পেইন হয় সব। রক্ত চলাচলে বিঘ্ন, জড়তা, ইউরিক অ্যাসিডের সমস্যা, প্রায় লোকেই ভুগছে এখন। স্মল পক্স, এই সবই শনি মহারাজের রোগ কারকত্বের মধ্যে পড়ে। আচ্ছা, কাঠ, শুকনো কাঠ, পাথর, কেরোসিন, পেট্রোল, কয়লা, খনির ভিতর থেকে তলা তোলা হয় যেগুলো, লোহা, কাঁচা লোহা, লোহাকে এমনি টোটাল লোহাটাকে ইন্ডিকেট করে হচ্ছে শনি মহারাজ। সীসা, কালো জিরে, গোলমরিচ, জাম, ডুমুর, কচু, কালো জিরে গোলমরিচ। হুম, জাম, ডুমুর, কচু। এবং কালো ডাল, যেটা একটু প্রথমে আমরা আলোচনা করছিলাম, কালো ডাল। কবরস্থান, খনি, গহ্বর, খাদ, এই সবই খনি আর কি বললেন ম্যাম? কবরস্থান, খনি। খনি, গহ্বর এবং খাদ, এই সব কিছুই হচ্ছে রিলেট করে শনি মহারাজ। ম্যাম, কবরকে রিলেট করলে শ্মশানকে কি করবে না? না, যেটা খুঁড়ে খুঁড়ে মাটি খুঁড়ে ভিতরে ঢুকাতে হয়। আচ্ছা। জাম, কচু আর ডুমুর, কালো ডাল। কালো ডুমুর। জিরে, কালো ডুমুর কালো ডাল। গোলমরিচ, ডুমুর এগুলো কালো কিন্তু ডাল। পরবর্তীকালে সব রেমিডিও হয়। শ্মশানকে কি মঙ্গল রিপ্রেজেন্ট করবে? মঙ্গল আছে, যেহেতু অগ্নিতত্ত্ব, হ্যাঁ। মঙ্গল আছে, কিন্তু রিলেটিভ শ্মশানটা এই যে এক্স্যাক্টলি আমার এখন মনে করছে না যে পার্টিকুলার কোন গ্রহ। আমি আপনাদের জানিয়ে দেবো সে শ্মশানটা কার মধ্যে পড়ছে। আচ্ছা আগুনের ম্যাডাম। মধ্যে সেখানে মঙ্গল আছে, কিন্তু ওইভাবে ধরলে হবে না, একটা পার্টিকুলার গ্রহও আছে, এখন মনে করছে না। ম্যাডাম খান বললেন তো, খান? খান কি বললাম? খাদ। খাদ। খাদ, খাদ, খাদ। বাড়িতে খাদ। খাদ, আচ্ছা আচ্ছা, খাদ। শুকনো কাঠ, কেরোসিন, খনিজ পদার্থ, পেট্রোল। কালো জিরে, গোলমরিচ, জাম, কচু, ডুমুর, কালো ডাল, হ্যাঁ, কবরস্থান, খনি, গহ্বর, খাদ। হ্যাঁ, হ্যাঁ। বাদ গেল কিছু? না, না, একদম। লোহা বলেছিলাম, লোহা। হ্যাঁ, লোহা। এই সবই কিন্তু রেমিডি পরবর্তীকালে আমাদের কাজে লাগবে। যারা এতদিন পর্যন্ত হাসাহাসি করতো না টোটকা শুনে, যে কালো জিরে, কালো কালো মরিচ কি সব দিয়ে এগুলো কি হয়, এগুলো আদপেও কাজ হয় না, তারা সঠিকভাবে কারকত্বগুলো জানে না তাই বলে। আমাদের পৃথিবীতে প্রত্যেকটা জিনিসই কোনো না কোনো গ্রহ দ্বারা নির্দেশিত। সেটা আমরা জানি না বলে আমরা ভাবি যে এটা বোধহয় হাস্যকর, কিন্তু তা নয়। আপনার বাড়িতে যদি শুকনো লঙ্কা পোড়ান, কাশবেন তো সকলে, সকলের ঘর ছেড়ে দেওয়ার হুম। মতন অবস্থা হবে। তাহলে শুধু একটা হুম। শুকনো লঙ্কা যদি এই পরিমাণ ক্ষমতা থাকে, তাহলে স্টোন বা যেগুলো অনেক বেশি ক্ষমতা সম্পন্ন পদার্থ, সেগুলো থাকবে না? এটা হয়। আচ্ছা, হুম। নীলা লিখবো, এর রেমেডি হিসাবে নীলা লিখে রাখি। বা নীলার প্রচুর প্রচুর প্রকারভেদ আছে, যখন রেমেডি পড়বেন তখন জেনে নেবেন। টেস্ট হবে না? হ্যাঁ, এমনি টেস্ট।
হ্যাঁ, ও তো উপরত্ন, মেনলি রত্ন হিসাবে নীলা। ম্যাম এমনি ব্যবহারিক রেমেডি দিন শনির। কাজে ফাঁকি দেওয়া যাবে না, মজুরি শ্রেণীর মানুষদের রেসপেক্ট করতে হবে, কাউকে কাজ করিয়ে তার পয়সা মারা যাবে না, মানে যেরকম 10 টাকার কাজ করালো না 8 টাকা নে না, এই যে জিনিসটা করা যাবে না। নিজের কাজে কখনো ফেলে রাখা যাবে না, কর্তব্যপরায়ণ হতে হবে, নিষ্ঠাবান হতে হবে, আর সর্বোপরি পাপকে ভয় পেতে হবে। ব্যাস, এ কটা কাজ করলে শনি মহারাজ সন্তুষ্ট। আরো অনেক যতগুলো রেমেডি আছে প্রত্যেকটাই কিন্তু হচ্ছে, এই যতগুলো কারকত্ব করেছি প্রত্যেকটাই রেমেডি, সেটা এবার আমাদের নিজেদের লাইফের সঙ্গে রিলেট করবো, তাহলেই হবে। বলুন রৌনক বাবু, বলুন। হ্যাঁ, বলছিলাম যে আপনি বললেন না শনি অষ্টম ঘরে থাকলে ওই যোগ থাকে। কিছু শোনা গেল না রৌনক বাবু, নেটওয়ার্ক ইস্যু। আমি বলছি আপনি বললেন না যে শনি অষ্টম যদি থাকে, হ্যাঁ, অষ্টম শুনতে স্থানে পাচ্ছেন? থাকলে, হ্যাঁ অষ্টম স্থানে থাকলে আয়ু আয়ু বর্ধক হয়। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত সাথে আমাদের যদি ক্লাস। অন্য গ্রহ থাকে ম্যাডাম, সাথে যদি অন্য গ্রহ থাকে? সেটা সেটা আলোচ্য বিষয় নয়, আজকে আমরা শনির আকারকত্ব নিয়ে পড়েছি, এই পর্যন্ত। এগুলো আমরা যখন যোগ নিয়ে পড়বো পরে, তখন সব আলোচনা। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত আমাদের। আচ্ছা, সবাই ভালো থাকুন, খুব ভালো পড়াশোনা করুন। আবার আমরা বৃহস্পতিবার মিট করবো, তো সেদিন বাকি রাহু কেতুটা পড়বো, তাহলে আমাদের কারকত্ব শেষ। এই পর্যন্ত, সকলকে আর শুভরাত্রি। কালকেও তো আছে ম্যাডাম, কালকে একটা কালকে ওয়ার্কশপ আপনাদের আছে একটা, স্যার হ্যাঁ বলেছিলেন। ওয়ার্কশপ আছে, কালকে করবেন, জয়েন করবেন আপনাকে। সেটাও 8টা থেকে, তো সেটাও 8টা থেকে। হ্যাঁ, সেটা কেপি নিয়ে পড়ানো হবে, করবেন। আচ্ছা, কেপিটাই একটুখানি হিন্টস দেওয়া যাবে, মানে নক্ষত্রের ওপর কি কৃষ্ণমূর্তি কেপি? পদ্ধতি, কৃষ্ণমূর্তি পদ্ধতি সাব আর সাবলট নিয়ে, সেটা কালকে শিখবেন। ঠিক আছে, আজকে আমরা অনেকক্ষণ আচ্ছা, শিখে এসেছি। শুভরাত্রি, সকলে ভালো আচ্ছা, থাকুন। ওকে ওকে, শুভরাত্রি।